প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে গত ক্লাসে তো আমরা এক্সাম্পল দেখে ফেললাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বোল্ডার কানেকশন এক্সেন্ট্রিক শেয়ারের জন্য। এক্সেন্ট্রিক ফোর্স যদি থাকে তাহলে কিভাবে আবার অ্যানালাইসিস করতে হয়। আমরা এতদিন যা দেখলাম সেটা হচ্ছে একটা বোল গ্রুপ যদি থাকে তাহলে বোল গ্রুপের সেন্ট্রয়েড দিয়ে একটা ফোর্স যদি যায় তাহলে কিভাবে ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়। যদি আমি শেয়ার চিন্তা করি, তো এই পি ফোর্স যদি থাকে এবং সেটা যদি বোল গ্রুপের সেন্ট্রয়েড দিয়ে যায় তাহলে এই পি ফোর্সটাকে এই সবগুলা বোল সমানভাবে শেয়ার করবে। তো যদি পি ফোর্স থাকে তাহলে এই বোল্টে পি ফোর্সের পি বাই চারটা যদি থাকে তাহলে জাস্ট 4 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যাবে, চারটা বোল্ট থাকলে। তো এ বোল্টে পি বাই 4 থাকবে, সি বোল্টে পি বাই 4, বি বোল্টে এবং ডি বোল্টে পি বাই 4। কিন্তু ফোর্স যদি কোনো ক্ষেত্রে বোল্ট গ্রুপের সেন্ট্রয়েড দিয়ে না যায়, যদি এক্সেন্ট্রিক ফোর্স থাকে, বাইরে কোনো ফোর্স আছে, সেন্ট্রয়েডে নেই, এই ধরনের সিচুয়েশনে কিভাবে আমরা অ্যানালাইসিস করবো, কিভাবে ফোর্স কি হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, আমি খুব ভালো এক্সাম্পল পাই নাই সেই জন্য এটা দেখাচ্ছি। সো মনে করো এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে মনে একটা বিম আছে হয়তো, এই বিমে হয়তো বা ক্রেনের কোনো রেল লাইন আছে। সো দেখা যাবে এই লোডটা এই এক্সেন্ট্রিক হিসেবে আসবে। তখন কানেকশনটা যদি এইখানে করি, এই রিজনে কানেকশনটা যদি এইখানে করি, ঠিক আছে, এইখানে না কিন্তু, এইখানে না, এখানে না, এই পাশে না, এই সাইডে, এই সাইডে যদি করি তাহলে এই বোল্টগুলো যেই বোল্টগুলো আছে তাতে রিয়েকশন বা ফোর্স কত আসবে। আমরা তো আগে চিন্তা করতাম যে ফোর্স গুলা সমানভাবে ভাগ হবে, কিন্তু সেইটা তো ফোর্স গুলা যদি সেন্ট্রয়েড দিয়ে যেত, কিন্তু এখন তো সেন্ট্রয়েড দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, এই কানেকশনটা কিন্তু এইখানেও হওয়া সম্ভব, বলে এই কানেকশনটা কিন্তু এখানেও বল দেওয়া সম্ভব। ঠিক আছে, আমি দেখাই, এই পাশেও কিন্তু বল দেওয়া সম্ভব, এই ফ্ল্যাঞ্জে, কলামের ফ্ল্যাঞ্জে দেওয়া সম্ভব। কিন্তু সেইটার ক্যালকুলেশন ভিন্ন, আমরা সেটা দেখতেছি না। আমরা দেখতেছি শুধু যদি ফোর্সটা, সরি, বোল্টগুলা এই পাশে থাকে, এটা ওকে। তো এখানে একটু মনে করো পি ফোর্স আছে, আমি যে এই পি ফোর্সটাকে যেটা করতে পারি, এই পি ফোর্সটাকে কিন্তু আমি ওই বোল্ট গ্রুপের সেন্ট্রয়েডে ট্রান্সফার করতে পারি। আমরা জানি যদি একটা ফোর্স থাকে পার্টিকুলার ফোর্স, সেই পার্টিকুলার ফোর্সকে যে কোনো জায়গায় ট্রান্সফার করা যায়, প্রোভাইডেড কি থাকবে, সেই ফোর্সটা থাকবে এবং ফোর্সের এই যে নতুন পয়েন্ট, তো আমি যদি মনে করো অ্যাকচুয়ালি এ পয়েন্টে ফোর্স কাজ করতেছিল, আমি বি পয়েন্টে ফোর্সটাকে ট্রান্সফার করতে চাই, তাহলে বি পয়েন্টে যদি যখন ট্রান্সফার করবো তখন বি পয়েন্টে ফোর্সটা চলে আসবে এবং বি পয়েন্টের এগেনস্টে পি ফোর্সটা যে মোমেন্ট ক্রিয়েট করতেছে সেই মোমেন্টটা চলে আসবে। তো এই ডিসটেন্স যদি ই হয়, বি পয়েন্টের এগেনস্টে পি ফোর্সটা পিই মোমেন্ট ক্রিয়েট করতেছে এবং ক্লকওয়াইজ আমি যে কোনো ফোর্সকে যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। তো আমি এই যে উপরে যে পি ফোর্সটা আছে, এই পি ফোর্সটা কিন্তু আমি এই বোল্ট গ্রুপের সেন্টরে ট্রান্সফার করতে পারি। কিভাবে, প্রোভাইডেড কি থাকবে, পি ফোর্সটা থাকবে এবং সাথে সাথে যদি এই ডিসটেন্সটা আমি জানি which is e, তাহলে মোমেন্ট থাকবে which is pe, আমরা এখানে লিখতেছি। সো এই যে আমি নতুন এই যে আমি এই সিস্টেমটাকে এখানে ট্রান্সফার করে ফেললাম এইভাবে। এখন আমি অ্যানালাইসিস করতে পারি, এখন আমি মেথড অফ সুপারপজিশন ইউজ করতে পারি। কি মেথড অফ সুপারপজিশন? এই যে ডাইরেক্ট এই যে ফোর্সের যে এক্সেন্ট্রিক ফোর্সের জন্য কোন একটা পার্টিকুলার ভোল্টে ফোর্স, এক্সেন্ট্রিক ফোর্সের জন্য কোনো একটা পার্টিকুলার ভোল্টে ফোর্স ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে ডাইরেক্ট ফোর্সের এফেক্ট প্লাস মোমেন্টের এফেক্ট। আমি আলাদা করলাম ডাইরেক্ট ফোর্সের এফেক্ট এবং মোমেন্টের এফেক্ট। এই দুইটার এফেক্ট যদি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব যে টোটাল এফেক্টটা কত।
আমি যদি এইটা দেখি যে ডাইরেক্ট ফোর্সের এফেক্টটা, ডাইরেক্ট ফোর্সের এফেক্ট কিন্তু আমি জানি, আগে আমি শিখে আসছি যে ডাইরেক্ট ফোর্স থাকে, ডাইরেক্ট ফোর্সে যদি সেন্ট্রয়েড দিয়ে যায় তাহলে খুব সহজেই আমি পেয়ে যাবো যে এখানে যদি 6টা বোল্ট থাকে তাহলে P/6, প্রতিটা বোল্ট P/6 করে ফোর্স নেবে এখানে যদি 6টা বোল্ট থাকে, এটা আমি জানি। আমার এখন যেটা দরকার আছে সেটা হচ্ছে মোমেন্টের জন্য ফোর্সটা কত হবে সেটা বের করতে হবে। এই দুইটা এটা বের করে তারপর ডাইরেক্ট ফোর্সের সাথে যোগ করে দিলেই হবে, যেহেতু ভেক্টর চিন্তা করে যোগ করে দিলেই হবে। তো আমি যদি চিন্তা করি যে বল গ্রুপের সেন্টার, যেটা হচ্ছে সেন্টার অফ টুইস্ট বলতেছি আমরা, সেই সেন্টার অফ টুইস্টের এগেনস্টে যে মোমেন্টটা আসছে সেই মোমেন্টের জন্য এই কত ফোর্স আসবে, এইটা হচ্ছে আমাদের এখনকার অ্যানালাইসিস, আমরা কিভাবে করব। আর অন্যটা তো আমরা জানি, ডাইরেক্ট ফোর্সের জানি। তো এটা আমি দেখে আসি কিভাবে অ্যানালাইসিস করব। আমরা যে মেথডটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক ভেক্টর অ্যানালাইসিস। ঠিক আছে, তো এরকম যদি বল থাকে কয়েকটা, ব্যাপারটা যেটা হয়, মনে করো একটা এই ধরনের একটা সিস্টেম আছে, এখানে মনে করো কিছু বোল্ট আছে, বোল্টের জন্য আমি হোল তৈরি করছি, বোল্টের জন্য আমি হোল তৈরি করছি। এখন এখানে বোল্ট আছে কিছু, বোল্ট আছে কিছু, আমি এখানে একটা ফোর্স দিলাম। এই ফোর্স দিলে যেটা হবে, এই যে বোল্ট এবং হোলের মধ্যে যে গ্যাপটা, এটা কোথাও কোথাও থাকবে না। যদি আমি এই বোল্টটা চিন্তা করি, দেখা যাবে এখানে একটা হোল ছিল, এখানে একটা বোল্ট ছিল। এবার যদি অ্যাজিউম করি আমি, যখন তুমি ফোর্স দিলা এই বোল্টটা, এই যখন ফোর্স দিলা তখন এই প্লেটটা যেটা করলো, যে ব্র্যাকেট যেটা, সেটা একটু রোটেট করে গেল। একটু রোটেট করলে যেটা হবে, এইটা একটু রোটেট করে যাবে হোলটা, ফলে এই হচ্ছে বোল্ট যদি থাকে, হোলটা অনেকটা এইরকম হয়ে আসবে, এরকম অবস্থায়। ফলে এই যে প্লেটটা, এই প্লেটটা এই বোল্টটাকে একটা ফোর্স দিবে, এই ফোর্সটা আমরা জানতে চাই। তো আমি মনে করে ধরলাম যে এই বিভিন্ন বোল্টে এই ফোর্স গুলো বিভিন্ন রকম। তো আমি ধরলাম যে 1 নম্বর বোল্ট এটা ধরলাম, এটা এখানে ফোর্স হচ্ছে R1, 2 নম্বর বোল্টে এই মোমেন্টের জন্য ফোর্স হচ্ছে R2, 3 নম্বর বোল্টে এই মোমেন্টের জন্য হচ্ছে R3, আর 4 নম্বর বোল্টে R4, 5 নম্বর বোল্টে R5 এবং 6 নম্বর বোল্টে R6 ধরলাম। এবং এই যে ফোর্স গুলার ডিরেকশন এরকম কেন সেটা আমরা পরে দেখব। এই এবং এই যে সেন্টার অফ টুইস্ট থেকে এই বোলগুলোর ডিসটেন্স আমি ধরলাম D1, এটা D2, এটা D3, এটা D4, এটা D5 এবং এটা D6, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যেহেতু মোমেন্টের জন্য এই ফোর্সগুলো ক্রিয়েট হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে ফোর্সগুলোর জন্য এবং এই মোমেন্টটা তৈরি হচ্ছিল সেন্টার অফ টুইস্টের এগেইনস্টে। আমরা ই এর ভ্যালু যদি মনে পড়ে, আমরা ই এর ভ্যালু কিন্তু নিয়েছিলাম সেন্টার অফ টুইস্ট থেকে। তো মোমেন্টটা যেটা তৈরি হবে পিই, সেটা কিন্তু সেন্টার অফ টুইস্টের এগেইনস্টে। সো এই সেন্টার অফ টুইস্টের এগেইনস্টে প্রতিটা ফোর্স যেই পরিমাণ মোমেন্ট ক্রিয়েট করছে তার যোগফল অবশ্যই এক্সটার্নাল মোমেন্টের সমান। মানে যেহেতু এক্সটার্নাল মোমেন্টের জন্য এই রিঅ্যাকশনগুলো তৈরি হচ্ছে, এক্সটার্নাল মোমেন্টের জন্য রিঅ্যাকশনগুলো তৈরি হচ্ছে, তাহলে এই রিঅ্যাকশনগুলো টোটাল মোমেন্টের যোগফল about the center of twist is equal to the external moment. এটা ডেফিনেটলি শিওর না, যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমি দেখি, তাহলে m is equal to কি, এক্সটার্নাল মোমেন্ট is equal to যে ফোর্সগুলো তৈরি হচ্ছে তার মোমেন্টের সমান। তাহলে R1 D1 প্লাস R2 D2, R3 D3, R4 D4 প্লাস R5 D5 এবং R6 D6। তাহলে এটা হচ্ছে টোটাল মোমেন্ট, এটা এক্সটার্নাল মোমেন্টের সমান। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে R1 R2 R3 R4 R5 এবং R6, এই যে রিঅ্যাকশনগুলো, এই রিঅ্যাকশনগুলো বের করা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য।
আমি যে ইকুয়েশনে দেখি, যে ইকুয়েশন আমরা বের করলাম, সেখানে দেখি এই ইকুয়েশন থেকে আমরা R1 R2 R3 R4 এবং R6 বের করতে পারি কিনা। আমার এক্সটার্নাল মোমেন্ট কোনগুলো নোন এবং কোনগুলো আননোন এটা দেখি। আমার এক্সটার্নাল মোমেন্ট কিন্তু নোন। এক্সটার্নাল মোমেন্ট নোন কিভাবে? আমি যদি এই বোল্ট কনফিগারেশন আগে থেকে সিলেক্ট করে ফেলি মোটামুটি যে এই ধরনের একটা বোল্ট কনফিগারেশন হবে, আমি তো ট্রায়াল এন্ড এরর বেসিসে ডিজাইন করি, কনফিগারেশন হবে, আমি যদি তাহলে আমি কোথায় আমি ফোর্সটা ক্রিয়েট করতেছি সেটা আমি ডেফিনেটলি জানি। তার মানে ইটা আমি জানি, আমি কত ফোর্স আসতেছে সেটা জানি, তাহলে আমি এখানে মোমেন্টও জানি। ঠিক আছে, তাহলে মোমেন্ট জানি আমি। এটা হচ্ছে আবার এটা আমার নোন কোয়ান্টিটি মোমেন্টটা। মোমেন্টটা নোন কোয়ান্টিটি। আর কি জানি? আর হচ্ছে D1 ডি গুলো যদি জানি, ডি কি আমি হয়তো বোল্ট কনফিগারেশন অলরেডি সিলেক্ট করে ফেলছি, এই ধরনের বোল্ট হবে না, আমি বোল্ট টু বোল্ট ডিসটেন্স জানি যে মিনিমাম 2.5 ডি রাখতে হবে, এস থেকে 1.5 ডি রাখতে হবে। সো আমার ফ্ল্যাঞ্জের উইথ হচ্ছে এটা, আমি এতগুলো বোল্ট লাগবে ইনিশিয়াল আমি চিন্তা করতেছিলাম। তো ইনিশিয়াল অ্যানালাইসিসে ট্রায়াল থেকে সো সেখান থেকে আমি বোল্ট কনফিগারেশনও জানি হয়তোবা। যদি বোল্ট কনফিগারেশন জানি তার মানে D1 D2 D3 এগুলোও জানি আমি। তার মানে এম জানি, ডি জানি, আমার রিয়েকশন গুলো বের করতে হবে। এখন যদি দেখি রিয়েকশনটা, এখানে 6টা রিয়েকশন এই ক্ষেত্রে, কিন্তু ইকুয়েশন হচ্ছে একটা। 6টা রিয়েকশন, ইকুয়েশন একটা, কিন্তু তার মানে এই রিয়েকশন গুলো এই ইকুয়েশন থেকে সলভ করা যাবে না। তাহলে আমার একটা এক্সট্রা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, তাহলে এক্সট্রা ইকুয়েশন পাওয়ার জন্য আমরা যেটা করবো, একটা অ্যাজাম্পশন করবো। এই মেথডে একটা অ্যাজাম্পশন করা হয়। কি অ্যাজাম্পশন? দ্য ডিফরমেশন ইন ইচ ফ্যাসেনার, এখানে লেখা আছে দ্য ডিফরমেশন ইন ইচ ফ্যাসেনার ইজ ফ্যাসেনার মানে হচ্ছে বোল্টের কথা বলতেছে। দ্য ডিফরমেশন ইন ইচ ফ্যাসেনার ইজ অ্যাজিউমড প্রপোর্শনাল টু ইজ ডিসটেন্স ডি ফ্রম দ্য অ্যাজিউম সেন্টার অফ টুইস্ট। যেটা হয়, এই যে আমি ফোর্স দিচ্ছি এখানে, এই ফোর্সের জন্য এখানে একটা ডিফরমেশন হয়ে যাবে নিশ্চয়ই বোল্টটাতে। তো আমি যে বোল্টটা আছে, এই বোল্টটা যদি আমি একটু ফোর্স দেই, তাহলে এখানে হয়তো একটু ডিফরমেশন হবে। এই ডিফরমেশনের কথা বলছি, যে ডিফরমেশন ইজ ফ্যাশনার ইজ প্রপোর্শনাল টু ইজ ডিসটেন্স ডি ফ্রম দ্য অ্যাজিউম সেন্টার অফ টুইস্ট। মানে এই ডিফরমেশনটা কত হবে তার নির্ভর করবে এই বোল্টটা সেন্টার অফ টুইস্ট থেকে কত দূরে আছে। যে যত বেশি দূরে থাকবে তার ডিফরমেশনটা তত বেশি হবে। এগুলো টেস্ট থেকে পাওয়া গেছে। সো আমি যদি দেখি এই ডিফরমেশন, এই যে স্মল ডিফরমেশন হয়েছে, এটা যদি ডেল বলি, তাহলে আমি বলতে পারি ডেল ইজ প্রপোর্শনাল টু ডি। ডিফরমেশন ইজ প্রপোর্শনাল টু ডি। ওকে, এটা আমার অ্যাজাম্পশন কমপ্লিট হয়ে গেছে। এখন এইটা দিয়ে ইকুয়েশন বের করা যায় না। এখন আরো কিছু প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা একটু কনসিডার করব। আমরা যদি চিন্তা করি যে একটা পার্টিকুলার বোল্ট গ্রুপে কিন্তু আমরা যতগুলো বোল্ট বসাই সবগুলো ডায়ামিটার ইউজুয়ালি একই রকম হয়। যে এরকম না কোন একটা বোল্টে কম ফোর্স যাচ্ছে, কোন একটা বোল্টে বেশি ফোর্স যাচ্ছে, আমরা এখানে কম ভোল্টেজ কম ফোর্সের জন্য কম ডায়ামিটারের বোল্ট ইউজ করবো, বেশি ফোর্সের জায়গায় বেশি ডায়ামিটার ইউজ করবো। মানে একটা বোল্ট গ্রুপে আমি কোথাও 1 ইঞ্চি ডায়ামিটার, কোথাও 1/2 ইঞ্চি ডায়ামিটার বোল্ট ইউজ করতেছি, ব্যাপারটা এরকম হয় না। আমরা ইউজুয়ালি একই ডায়ামিটার বোল্ট ইউজ করি। তার মানে একই ডায়ামিটার বোল্ট ইউজ করি, তার মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া বোল্টগুলোর একই রকম। ঠিক আছে, এটা আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে যে এই যে বোল্ট, এই যে যেই বলগুলো যে বিহেভ করতেছে এই ফোর্সের এগেইনস্টে, এই বিহেভটা ইলাস্টিক। তো আমি যদি দেখি, এই হচ্ছে আমার স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম, ঠিক না? বলগুলো হচ্ছে ইলাস্টিক, তার মানে এই রিজনে কাজ করতেছে, ইলাস্টিক লিমিটের মধ্যে কাজ করতেছে। ঠিক আছে, এটা। সো ইফ অল ফ্যাসেনার্স আর কনসিডার ইলাস্টিক and of equal cross section area, the R on each fastener is also proportional to its distance d from the center of fastener group. এইটার কথা বলতেছে। এটা কিভাবে আসলে সেটা একটু দেখি। সো আমি যদি দেখি ডিফরমেশন ইজ প্রপোর্শনাল টু ডি, আমি যদি মনে করো ডায়ামিটার অফ দ্য বোল্ট, ডায়ামিটার, এই যে ডায়ামিটার অফ দ্য বোল্ট, এটা ধরলাম এক্স, তাহলে স্ট্রেইন কত? স্ট্রেইন হচ্ছে আমার ডিফরমেশন ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ, এটা হচ্ছে মানে স্ট্রেইন, ঠিক না? সো এখানে যদি দেখি, আমার যদি এক্সটা সব জায়গায় কনস্ট্যান্ট থাকে সবগুলো বোল্টের জন্য, মানে ডায়ামিটার কনস্ট্যান্ট, তার মানে স্ট্রেস যত, সরি, ডিফরমেশন যত বেশি হবে স্ট্রেনটা তত বেশি হবে। হ্যাঁ, তাহলে এখানে বলতে পারি ডিফরমেশন যত বেশি, না বুঝলে বলবা, আর যা যা বলতেছি এখানে সব আমি লিখে রাখছি। ডিফরমেশন ইজ প্রপোর্শনাল, ডিফরমেশন যত বেশি স্ট্রেন তত বেশি। আমার তো ফোর্স দরকার, স্ট্রেন না। আমি একটু ফোর্সের সাথে কথা বলে দেখে আসছি যে ফোর্স কিভাবে করা যায়। আমি এখানে দেখতেছি স্ট্রেন এই যদি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে,
তাহলে স্ট্রেন যত বেশি স্ট্রেস তত বেশি। এটা কিন্তু ইলাস্টিক লিমিটের ক্ষেত্রে প্রযোজ্য, এটা প্লাস্টিক লিমিটের মধ্যে আসলে কিন্তু এটা প্রযোজ্য না। তাহলে স্ট্রেন যত বেশি স্ট্রেস তত বেশি, এটা তার মানে স্ট্রেন যত বেশি স্ট্রেস তত বেশি। এখন আমি যদি স্ট্রেস থেকে ফোর্স ক্যালকুলেশন করতে চাই তাহলে কি কত, ফোর্স রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। আমি যদি বলি প্রতিটা বোল্টের এরিয়া সমান, যেহেতু ডায়ামিটার 1, তাহলে এরিয়া যদি সমান হয় তাহলে এখানে তো বলতে পারি স্ট্রেস যত বেশি ফোর্স তত বেশি। তার মানে স্ট্রেস যত বেশি ফোর্স তত বেশি। তাহলে এখান থেকে আমি প্রথমে অ্যাজাম্পশন করছিলাম ডিফরমেশন ইজ প্রপোর্শনাল ডি, আর এখান থেকে ডিফরমেশন আরো কিছু অ্যাজাম্পশনের থ্রুতে আমরা আসলাম যে ডিফরমেশন যত বেশি হবে রিঅ্যাকশন তত বেশি হবে। তার মানে রিঅ্যাকশন ইজ অলসো প্রপোর্শনাল টু ডি। যদি এইটাও হয় এখান থেকে খুব সহজে আমি লিখতে পারি রিঅ্যাকশন ইজ অলসো প্রপোর্শনাল টু ডি। ডি যত বড় হবে যত দূরে হবে রিঅ্যাকশন তত বেশি হবে। তার এখান থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কে ডি অথবা আর ডিভাইড বাই ডি ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমরা লিখতে পারি আর ওয়ান ডি ওয়ান মানে 1 নম্বর বোল্টের জন্য আর, তার এবং চেনার ডিস্টেন্স আর ওয়ান ডি ওয়ান ইজ ইকুয়াল টু আর টু ডি টু ইজ ইকুয়াল টু আর থ্রি ডি থ্রি না ডি থ্রি ইত্যাদি 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 লিখতে পারি। ঠিক আছে, তখন এইটা এটুকুতে কারো প্রবলেম আছে বুঝতে? এখন এইটা হয়ে গেল আমার, দেন আমি আমার ক্যালকুলেশন করি। এখন যেটা করব আমি, এই যে আমি রিলেশন পাইলাম, এই রিলেশন থেকে আমি যেটা করব সকল আর কে আর ওয়ান এর মধ্যে এক্সপ্রেস করব। যেমন এখানে আমি লিখতে পারি আর টু ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড ডি ওয়ান ইন্টু ডি টু লিখতে পারি, আর টু ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড ডি ওয়ান ইন্টু ডি টু। একই রকম ভাবে আমি লিখতে পারি আর থ্রি ইজ ইকুয়াল টু, এখানে যদি আর থ্রি ডিভাইড বাই ডি থ্রি থাকতো তাহলে লিখতে পারতাম আর আমরা লিখতে পারতাম আর থ্রি ডিভাইড বাই ডি থ্রি, এটা সমান সমান থাকতো আর থ্রি, সরি এখানে আর থ্রি লিখতে, সরি এখানে লিখতো আর থ্রি ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইড বাই ডি ওয়ান টু ডি থ্রি। এটা লিখতে পারি। যে কোনো আর কে আমি আর ওয়ান এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারতেছি। ইভেন আর ওয়ান কে কিন্তু আমি আর ওয়ান এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারতেছি। আর ওয়ান ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইড বাই ডি ওয়ান ইন্টু ডি ওয়ান। যখন এটা এক্সপ্রেস করলাম আমি করবো কি, এই যে বিভিন্ন আর গুলো যেগুলোকে আমি আর ওয়ান এর মাধ্যমে এক্সপ্রেস করছি সেগুলোকে আমি এই ইকুয়েশনে বসাই দিব। এই ইকুয়েশনে যদি বসাই দিই আমি এই ধরনের একটা রিলেশন পাবো, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর ওয়ান ডিভাইডেড বাই ডি স্কয়ার প্লাস আর ওয়ান ডিভাইডেড ডি ওয়ান ডি টু স্কয়ার ইত্যাদি। এখানে আর ওয়ান ডি ওয়ান কমন নেওয়া যায়, কমন নিলে আসবে ডি ওয়ান স্কয়ার প্লাস ডি টু স্কয়ার প্লাস ডি থ্রি স্কয়ার প্লাস ডি ফোর স্কয়ার ডি ফাইভ স্কয়ার এন্ড ডি সিক্স স্কয়ার। সেটাকে আমি লিখতে পারি সামেশন অফ ডি স্কয়ার। তার মানে প্রতিটা ডি কে স্কয়ার করে যোগ করতে হবে। এইখানকে আমি যদি এক্সচেঞ্জ করি, সাইডগুলা চেঞ্জ করে দিই তাহলে পাবো যে আর ওয়ান ইজ ইকুয়াল টু এম ডি ওয়ান ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার। তখন রিঅ্যাকশনের ইকুয়েশনটা পেলাম। এই রিঅ্যাকশনটা আননোন, তার মানে রাইট সাইডে সবগুলো কি নোন কিনা একটু দেখে আসি। মোমেন্ট আমি যদি বোল্ট কনফিগারেশন জানি এবং কত ফোর্স আসতেছে তাহলে ডেফিনেটলি আমি মোমেন্টও জানি, ওই সেন্টার অফ থেকে তবে এফই জানি। আমি যদি বোল্ট কনফিগারেশনটা জিওমেট্রিক্যাল কনফিগারেশন আগের থেকেই ঠিক করে ফেলি মোটামুটি এরকম হবে ইনিশিয়াল ট্রায়ালে, তাহলে কিন্তু আমি ডি ওয়ান গুলোও জানি, ডি ওয়ান বা ডি এর প্রপার্টি গুলো জানি এবং সামেশন অফ ডি স্কয়ারও জানি আমি। তার মানে আমি রাইট সাইডে যেগুলো আছে সবগুলোই নোন, আমি খুব সহজে রিঅ্যাকশন পেয়ে যাব। এখানে যদি দেখি আমি এই আর ওয়ানটা যখন পেলাম তখন কি করেছিলাম, আমি করেছিলাম যে প্রতিটা আর কে আর ওয়ান এর মাধ্যমে এক্সপ্রেস করে আমি ইকুয়েশনে বসিয়েছিলাম, যার কারণে আর ওয়ান পেয়ে গেছিলাম। আমি কিন্তু এই আরেকটা কাজ করতে পারি পরবর্তীতে, এখানে প্রতিটা রিঅ্যাকশনকে আর টুর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। যেমন এখানে লিখতে পারি আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু ডিভাইড বাই ডি টু ইন্টু ডি ওয়ান,
আবার এখানে যদি R3 থাকতো, এখানে লিখতে পারতাম R3 is equal to R2 divided by D2 into D3। তার মানে প্রতিটা আর কে আমি R3 এর মাধ্যমে এক্সপ্রেস করে দিতাম। এক্সপ্রেস করে যদি আবার এই প্রসেসটা আবার আসতাম এই প্রসেসেই, তাহলে আমি এই ক্ষেত্রে R2 পেয়ে যেতাম। R2 is equal to MD2 divided summation of D square। এবং এইভাবে যদি আমি অন্যান্য প্রসেসগুলো কমপ্লিট করি, তাহলে দেখা যাবে অন্য ইকুয়েশনগুলো পেয়ে যাব। তো এখানে যদি দেখি, যখন R1 পাচ্ছি আমি R1, তখন R1 কিভাবে পাচ্ছি আমি, মোমেন্ট ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার, এটা কমন টার্ম। একে কি করতে হবে, ওই যে রিঅ্যাকশন যেটা রিঅ্যাকশন বলতেছি R1 1 নাম্বার বোল্ট, তার ডি দিয়ে গুণ দিতে হবে। 2 নাম্বার বোল্ট হইলে 2 নম্বরের ভোল্টেজ ডি দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি 2 নম্বর ভোল্টের রিঅ্যাকশন পেয়ে যাবো। 3 নম্বর ভোল্ট হলে 3 নম্বর ভোল্টেজ ডি দিয়ে গুণ দিতে হবে। যদি কমন বলি, আর ইজ ইকুয়াল টু তাহলে এমডি ডিভাইড বাই সামেশন ডি স্কয়ার। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। তো আমি যেই ভোল্টটা পাবো সেই ভোল্টের ডি দিয়ে গুণ দিতে হবে, আর এম বাই ডি সামেশন অফ ডি স্কয়ার কমন টার্ম। ঠিক আছে, এই যে যেটা পেলাম আমি, এইটা হচ্ছে আমার যে মোমেন্টটা তৈরি হচ্ছিল, সেই মোমেন্টের জন্য রিঅ্যাকশন কত, মোমেন্টের জন্য রিঅ্যাকশনটা কত, এইটার জন্য মনে করো প্রতিটা ভোল্টের রিঅ্যাকশন কত। যেমন এখানে ভোল্টের রিঅ্যাকশন এখানে হতে পারে, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এটা এরকম হতে পারে। তাহলে আমি যদি চিন্তা করি এইটা রিঅ্যাকশন পেলাম, এটার সাথে কি করতে হবে, ডাইরেক্ট ফোর্সের এফেক্টটাকে যোগ করে দিলে তাহলে আমি পেয়ে যাবো টোটাল এফেক্টটা। কারণ ডাইরেক্ট ফোর্সের এফেক্ট যদি দেখি, ডাইরেক্ট ফোর্সের এফেক্ট হবে যেদিকে ফোর্স সেদিকে ডাইরেক্ট ফোর্সের এফেক্টটা থাকবে। তাহলে এখন যোগ করে দিব। আমি যদি চিন্তা করি এই বোল্টটা পার্টিকুলার, এই বোল্টটা যদি চিন্তা করি, এই বোল্টটা কি আছে, মোমেন্টের জন্য ফোর্স আছে একটা, ডিরেকশনটা এরকম হবে, ডিরেকশনটা কেন এরকম হবে আমি একটু পরে আসতেছি। আর ডাইরেক্ট ফোর্সের জন্য একটা বোল্ট আছে, ফোর্স আছে এইটা। এই দুটোতে যদি আমি যোগ করতে চাই, যোগ কিন্তু করতে পারবো না, কারণ ডিরেকশন কিন্তু এক না। তার মানে এখানে একটু ঝামেলা আমি পড়লাম। তো এই ঝামেলা দূর করার উপায় কি হচ্ছে, যদি আমি এই যে রিঅ্যাকশন গুলাকে এক্স এবং ওয়াই কম্পোনেন্টে ভাগ করি, সমস্ত রিঅ্যাকশনকে, তাহলে এক্স এবং ওয়াই কম্পোনেন্টে ভাগ করলে খুব সহজে আমি কি করতে পারবো, যোগ করে ফেলতে পারবো। এক্স ডিরেকশন গুলো যোগ হবে, ওয়াই ডিরেকশন গুলো যোগ হবে, তারপর পিথাগোরাস যে রেজাল্টেন্টের যে ইকুয়েশন, হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, এটা করলে খুব সহজে আমি রিঅ্যাকশন পাই যাবো। ঠিক আছে, আচ্ছা, তো এই কাজটা আমরা একটু পরে করব। এখন দেখে আসি, এই যে আমি একটু আগে দেখালাম যে এই যে ফোর্সের ডিরেকশন গুলা, এই ফোর্সের ডিরেকশন গুলা কিভাবে আসছে। এখন এটার নিয়ম হচ্ছে যে এই মোমেন্টের জন্য যখন ফোর্স ক্রিয়েট হবে, সেই মোমেন্টের জন্য যখন ফোর্স ক্রিয়েট হবে, সেই ফোর্সের ডিরেকশনটা কিরকম হবে। সেই ফোর্সের ডিরেকশনটা এরকম হবে যে আমি যদি সেন্টার অফ টুইস্ট থেকে ওই একটা পার্টিকুলার ভোল্টেজ চিন্তা করি, পার্টিকুলার ভোল্টে যে ভোল্টে আমি ফোর্স ক্যালকুলেশন করতে চাই, সেন্টার অফ টুইস্ট থেকে ওই ভোল্ট পর্যন্ত একটা লাইন টানতে হবে, যেটাকে আমরা ডি বলি। ফোর্সটা হবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, ফোর্সটা হবে তার পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা সকল ভোল্টের ক্ষেত্রে সত্য। ফোর্সটা হবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে। আর পারপেন্ডিকুলার ডিরেকশন কোন ডিরেকশন হবে, এই ডিরেকশনে হবে নাকি এই ডিরেকশনে হবে, এটাই তো। তাহলে ফোর্সের ডিরেকশনটা এরকম হবে, যেহেতু এক্সটার্নাল মোমেন্টের জন্য আমার এই ফোর্সটা তৈরি হচ্ছে, তাহলে ফোর্সের ডিরেকশনটা এরকম হবে যে সেন্টার অফ টুইস্ট থেকে ফোর্সটা যেই ডিরেকশনে মোমেন্ট দিচ্ছে, এক্সটার্নাল মোমেন্টের ডিরেকশন একই রকম যেন হয়, বা এক্সটার্নাল ডিরেকশনের মোমেন্ট যেই ডিরেকশনে, এই সেন্টার অফ টুইস্ট থেকে ওই ফোর্সটা যেন একই ডিরেকশনে মোমেন্ট দেয়। তার মানে আমি যদি চিন্তা করি, তাহলে ফোর্সটা হবে এই ডিরেকশনে, এই ডিরেকশনে দিলে এইটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, এইটাও মুভমেন্ট, আমার এক্সটার্নাল মুভমেন্টটা কিন্তু ক্লকওয়াইজ। তাহলে এইভাবে কিন্তু আমি প্রতিটা ফোর্স বের করতে পারি। আমি যদি এখানে ভোল্টটা চিন্তা করি, এই ভোল্টে লাইন অফ একটা লাইন টানলাম, তাহলে ফোর্সটা করতে হবে ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, মেইন ডিরেকশনে। আমি যদি এইখানে যদি চিন্তা করি, এইখানে লাইন টানলাম, এটা পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স হবে, ঠিক এই ডিরেকশনে। না বুঝলে বলবা।
এখান থেকে সেই আমি ডিরেকশনগুলো পাচ্ছি, ঠিক আছে। এবার ডিরেকশনগুলো আমার ক্যালকুলেশন মানে ফাইন্ড আউট করতে হয়। সো আমি যখন এখন আমাদের কথা হচ্ছে যে আমি যে একটু বলছিলাম যে আমার তো এক্স এবং ওয়াই ডিরেকশনে ভাগ করতে হবে, নাহলে তো আমি সমস্যা পড়ে যাচ্ছি। তাহলে আমি আমি একটা জাস্ট দেখাই যে কিভাবে এক্স ডিরেকশন। আমি এই বোল্টটা যদি চিন্তা করি, এই বোল্টটার ক্ষেত্রে আমার আরটাকে আমি এক্স এবং ওয়াই কম্পোনেন্ট ভাগ করতে, তাহলে ইকুয়েশনটা কি হবে, সহজ ইকুয়েশন কি হবে আমি একটু দেখে আসি। আমি যদি দেখি এই পার্টিকুলার বোল্টটা, এই বোল্টটার ডিসটেন্স হচ্ছে ডি, ঠিক আছে। আমি যদি বলতে পারি এই ডিসটেন্সটা, তার এক্স ডিসটেন্স হচ্ছে এক্স ডিরেকশন, তার ডিসটেন্স হচ্ছে এক্স, এবং ওয়াই ডিরেকশন বরাবর তার ডিসটেন্স হচ্ছে ওয়াই, সেন্টার অফ টুইস্ট থেকে। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, আমি বলতে পারি এই যে লাইনটা আছে এই লাইনটার স্লোপ কত সেটা আমি বের করতে পারি, সেখান থেকে আমি এইটা এই লাইনটার স্লোপও বের করতে পারি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমি চলে আসি, তো আমি সেই ফোর্সটা দেখতেছি, এবং এখান থেকে সেন্টার অফ টুইস্ট থেকে আমার এইটা হচ্ছে এক্স ডিরেকশন, এক্স ডিসটেন্স এবং ওয়াই ডিসটেন্স, এটা হচ্ছে ডি। তাহলে এই লাইনটা স্লোপ বলতে পারি আমরা ডি এক্স এবং ওয়াই। এই যে রিয়েকশনটা আছে, এই রিয়েকশনটা কিন্তু এই যে ডি লাইনটা, ডি লাইনের পারপেন্ডিকুলার, তার মানে আর যে রিয়েকশনটা আছে তার স্লোপ ডি লাইনের স্লোপের উল্টো হবে। এরকম আমি যদি স্লোপটা নিই, তাহলে ডিটা ডি থাকবে এখানে, এইখানকার এক্স এখানকার ওয়াই হয়ে যাবে, এখানকার ওয়াই এখানকার এক্স হয়ে যাবে, এখানকার ওয়াই এখানকার এক্স হয়ে যাবে। এখন আমি রিয়েকশন গুলো বের করি, তাহলে আর এর যেই হরিজন্টাল কম্পোনেন্ট সেটা আর এক্স বলতেছি, এবং ওয়াই ডিরেকশন বরাবর যে কম্পোনেন্ট সেটা আর ওয়াই বলতেছি। এখানে তুমি কিন্তু খুব সহজে এখানে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বের করে, যেহেতু এক্স ওয়াই জানো, অ্যাঙ্গেলটা বের করে খুব সহজেই আর কস থিটা আর সাইন থিটা দিয়ে খুব সহজেই এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করে ফেলতে পারো। এটা এটা তোমরা জানো। আমরা অন্যভাবেও বের করা যায়, যেটা আমরা অন্যভাবে একটু দেখবো। যেটা কি আমরা জানি যে এই ধরনের যদি সিচুয়েশন হয়, তাহলে ফোর্স গুলা যেই ট্রায়াঙ্গেল আছে তার বাহুগুলো সমানুপাতিক। তাহলে বলতে পারি আর এক্স ডিভাইড বাই আরটা কি এক্স ডিরেকশন বরাবর, আর এক্স তাহলে এক্স ডিরেকশন বরাবর ট্রায়াঙ্গেলের বাহু কোনটা ওয়াই, তাহলে আর এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আর ওয়াই, তার সমানুপাতিক তার প্যারালাল বাহু কোনটা এক্স, তাহলে আর ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু মেইন ডিরেকশন কোনটা আর, তার তার প্যারালাল বাহু কোনটা ডি, আর বাই ডি। এইটা এইভাবে করা যায়। তো এখান থেকে খুব আর এক্স এর ভ্যালু পাওয়া যায়। আর এক্স ইজ ইকুয়াল টু কি, আর এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই ডি ইন্টু আর, বা ওয়াই বাই ডি ইন্টু আর। আর ওয়াইটা কি, আর ওয়াই হচ্ছে আর ওয়াইটা হচ্ছে এক্স এর পাশে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো এক্স ডি ইন্টু আর, এক্স বাই ডি ইন্টু আর। আমরা আর এর কিন্তু রিয়েকশনটা আমরা জানি, আমরা বের করছিলাম এম ওয়া এম এম ডি ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার। এটা যদি মনে করো আমরা এখানে বসাই দিই, এখানে বসাই দিলাম, তাহলে দেখা যাবে এই ডি আর এই ডি কাটাকাটি যাবে, থাকলো কি এম থাকলো, ওয়াই থাকলো, সামেশন অফ ডি স্কয়ার থাকলো। একই রকম এইটাকে যদি আমি এইখানে বসাই দেই, তাহলে এখানে ডি ডি কাটা যাবে, থাকবে কি এম থাকবে, এক্স থাকবে, আর সামেশন অফ ডি স্কয়ার থাকবে, তাহলে এম এক্স ডিভাইডেড সামেশন অফ ডি স্কয়ার। তাহলে আর এক্স পেলাম এবং আর ওয়াই এর ইকুয়েশন পেলাম। এখানে দিকে সবগুলো নোন কিনা, আমি মোমেন্ট জানি, বোল্টের কনফিগারেশন থাকলে তার ওয়াই ডিসটেন্স জানি, এক্স ডিসটেন্স জানি, সামেশন অফ ডি স্কয়ার জানি। তার মানে এখান থেকে খুব সহজে আমি আর এর ক্যালকুলেশন, আর এক্স এবং আর ওয়াই ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে। এখানে যদি দেখি মনে রাখা সহজ কিভাবে, মনে রাখা সহজ যদি দেখি, আমার কোন একটা পার্টিকুলার বোল্টে এক্স ডিরেকশন বরাবর আমি ফোর্স চাই, এক্স ডিরেকশন বরাবর কত ফোর্স ক্রিয়েট হচ্ছে মোমেন্টের জন্য, তাহলে মোমেন্ট ডিভাইডেড সামেশন অফ ডি স্কয়ার, এটা কমন টার্ম। ঠিক আছে, আমি কি করব, আমি হচ্ছে যদি আর এক্স চাই, তাহলে আর এক্স এর এই হচ্ছে আর এক্স এর লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ টুইস্ট হচ্ছে এইটা, হুইচ ইজ ওয়াই, ওয়াই দিয়ে গুণ দিয়ে দিব। আমি যদি আর ওয়াই চাই, আর ওয়াই এর লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ টুইস্ট ইজ এক্স, এক্স দিয়ে গুণ দিয়ে দিব, আমি আর ওয়াই পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা মনে রাখা মোটামুটি ইজি। আবার অনেক সময় যেটা হয়,
এইভাবে এটা প্রয়োজন হয় না, এই জায়গাটা এটা প্রয়োজন হয় না ইউজুয়ালি, তুমি বলে দিই। সো আমরা অনেক সময় সামেশন অফ বি স্কয়ার কিন্তু এক্স স্কয়ারের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। যেমন আমি যদি বলি এখানে এখানে বলতেছি ডি স্কয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বলতে পারি আমি, বা যদি প্রতিটা বোল্টের ক্ষেত্রে বলি তাহলে আমরা বলতে পারি সামেশন অফ ডি স্কয়ার কি ছিল, সামেশন অফ ডি স্কয়ার ছিল d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার প্লাস d3 স্কয়ার, এটা না, এটা d1 স্কয়ার কি, d1 স্কয়ার এক নম্বর বোল্টের x1 স্কয়ার প্লাস এক নম্বর বোল্টের y1 স্কয়ার, d2 স্কয়ার কি দুই নম্বর বোল্টের x2 স্কয়ার প্লাস দুই নম্বর বোল্টের y2 স্কয়ার, এভাবে বলতে পারি। এখানে আমি যদি লিখি x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস x3 স্কয়ার প্লাস x4 স্কয়ার, এরকম যদি আসে তাহলে মানে কি এটা সামেশন অফ x স্কয়ার। আর এখানে কি y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস y3 স্কয়ার প্লাস y4 স্কয়ার ইত্যাদি ইত্যাদি, তাহলে কি আসবে এটা সামেশন অফ y স্কয়ার। তাহলে সামেশন অফ d স্কয়ার ইজ ইকুয়াল টু x সামেশন অফ x স্কয়ার প্লাস সামেশন অফ y স্কয়ার লেখা যায়। এটা যদি প্রয়োজন হয় তুমি ইউজ করতে পারো, ইউজুয়ালি এটা প্রয়োজন হয় না, আমরা d স্কয়ার দিই আমাদের, তাহলে দেখা যায় হয়ে যায়, এটা দরকার হয় না। এখন যখন আমি পেয়ে গেলাম এটা, তাহলে এটা হচ্ছে মোমেন্টের এফেক্ট, ঠিক না? তাহলে আমি পার্টিকুলার বোল্ট যদি বলি, চিন্তা করি এটা মোমেন্টের এফেক্ট আসলো এইটা দুইটা, তো এটা হচ্ছে আর ওয়াই, এটা আর এক্স। আমি যে ডাইরেক্ট ফোর্স এফেক্ট ছিল মনে আছে, ডাইরেক্ট সেন্টার দিয়ে যায় ফোর্সটা, সেটার জন্য আমি এফেক্ট পেতে পারি একটা, আমি ধরলাম সেই এফেক্টটা আর ভি। তাহলে টোটাল এফেক্ট কত? টোটাল এফেক্ট হচ্ছে আমি ডিরেকশন চিন্তা করে যোগ করে দিব, তাহলে এই পার্টিকুলার বোল্টে আমি যদি চিন্তা করি পজিটিভ নেগেটিভ চিন্তা করি, ডাউনার পজিটিভ বা আপার পজিটিভ যেভাবে চিন্তা করি, তাহলে দুইটা যোগফল এখানে টোটালটা আসতেছে এবার আর বি প্লাস আর ওয়াই, আর হরাইজন্টাল আসতেছে আমার কত, আর এক্স। তাহলে আমার রেজাল্টেন্ট কত হবে? রেজাল্টেন্ট হবে হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস আর বি প্লাস আর ওয়াই স্কোয়ার স্কোয়ার রুট। এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, which is this one. ঠিক আছে? অনেক সময় এই ফোর্সটা, ঠিক আছে, এইটুকু এই ফোর্সটা এরকম ভার্টিক্যাল না থেকে এরকম থাকতে পারে, ইনক্লাইন থাকতে পারে। তখন কিন্তু এরকম যদি থাকে তখন কিন্তু এটাকে আমাকে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টে ভাগ করতে হবে, তার মানে আর বি এক্স হবে আর বি ওয়াই হবে। তখন কি হবে? তাহলে আর বি এক্সটাও এখানে যোগ করে দিতে হবে। ক্লিয়ার? এটুকু সব, কোনো প্রবলেম? যদি না হয় তাহলে আমরা, আমি যাদের বলছি এখানে লেখা আছে, আমরা একটা ম্যাথ দেখে আসি। তোমাদের কি ক্লাস আছে এটার পরে? হ্যালো, বলতেছো সবাই? তিনটায় ক্লাস আছে স্যার। তিনটায়? আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো আমরা 10 মিনিট এক্সট্রা ক্লাস নেব। ওকে, সো so use the elastic vector method to compute the resultant bolt shear forces in the eccentrically loaded bolt group of figure. The bolts are all same size. তো এই যে ফোর্সটা আছে এখানে, একটা এক্সেন্ট্রিক ফোর্স উইচ ইনক্লাইন ফোর্স, এটা এই ফোর্সের জন্য এই বোল্ট গ্রুপগুলোতে কি ফোর্স ক্রিয়েট হবে সেটা বের করতে বলছি। ওকে, তাহলে আমি যেটা করতে পারি, সে যে কোনো ফোর্স, যেহেতু ফোর্সটা আছে, ফোর্স হচ্ছে 10 কিউব এবং ইনক্লাইন এটা, এবং ইনক্লাইনেশন কত, স্লোপটা বলছে 3:4 বলে দিছে। তাহলে এই ফোর্সটাকে কি করতে পারি আমি? ফোর্সটা কিন্তু এই বোল্ট গ্রুপের সেন্ট্রয়েডে আমি ট্রান্সফার করে নিতে পারি। এই বোল্ট গ্রুপের সেন্ট্রয়েড কিভাবে বের করতে পারি আমি? এই বোল্ট গ্রুপের সেন্ট্রয়েড আমি বের করতে পারি কোন সূত্র দিয়ে? আমি খুব আগের যেই ইউজুয়াল যেই সেন্ট্রয়েড আমরা বের করতাম সেই সূত্র, y is equal to a1 y1 plus a2 y2 plus a3 y3 ডট 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 ডিভাইড বাই সামেশন অফ এ, এই সূত্র আমরা জানি। সো আমি যদি চিন্তা করি এইটা আমার রেফারেন্স এক্সিস, এটা আমার রেফারেন্স এক্সিস, এবং ইউজুয়ালি আমার সবগুলো বোল্টের এরিয়া সমান হয়, তাহলে এটা যদি রেফারেন্স এক্সিস হয় তাহলে আমি খুব সহজে বের করতে পারি কি, এই যে এই বোল্ট, এটার এরিয়া ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কি 0, a ইন্টু 0 প্লাস সি বোল্টের এরিয়া কত, a, ডিস্টেন্স কি 0, তাহলে a ইন্টু 0 প্লাস a ইন্টু 0 প্লাস a ইন্টু 6 প্লাস a ইন্টু 6 ডিভাইড বাই কয়টা বোল্ট আছে? 6টা, সরি 4টা, তাহলে 4a।
এটা যদি করে ফেলি তাহলে আমি খুব সহজেই এই ডিরেকশন বরাবর তার সেন্টারের ডিসটেন্স কত সেটা পেয়ে যাব। এটা 3 ইঞ্চি। এইটার ক্যালকুলেশন করতেই হয় না, না? এটা তো জেনারেল ক্যালকুলেশন, কিন্তু অনেক সময় দেখেও বোঝা যায়, যেহেতু সিমেট্রিক্যাল খুব সহজেই বোঝা যায় 6 ইঞ্চি যেহেতু আছে এখানে 3 ইঞ্চি দূরেই হবে, কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশনটা হচ্ছে এটা। ওয়াই ডিসটেন্সটা কি হবে? তো আমি যদি ওয়াই ডিসটেন্স বের করার সময় এটা রেফারেন্স হিসেবে বের করি, ইউজ করি, এই ডিসটেন্সটা কত হবে? তাহলে এখানে একই রকম বলে এই ডি বোল্ট যদি চিন্তা করি, এটার এরিয়া এ, কিন্তু ডিসটেন্স কত? রেফারেন্স থেকে 0। এ বোল্ট যদি চিন্তা করি, তাহলে এইটার এরিয়া এ, কিন্তু ডিসটেন্স কত? রেফারেন্স থেকে 0। তাহলে a1 সরি a ইনটু 0 প্লাস a ইনটু 0 প্লাস a ইনটু কত? এই ডিসটেন্স হচ্ছে 4। তাহলে a ইনটু 4 প্লাস a ইনটু 4 ডিভাইড বাই 4a। এটা করলে আমি এইখান থেকে ডিসটেন্স কত সেটা পেয়ে যাব। এইটাও সিমেট্রিক্যাল, সো সিমেট্রিক্যাল যেহেতু এটা ডিসটেন্স, এটা যদি 4 হয় এটা 2 ইঞ্চি হবে। এইভাবে আমরা যে কোনো কনফিগারেশনের বোল্টের সেন্টারের ডিসটেন্স বের করতে পারবো। এটা তো সিমেট্রিক্যাল, 4টা বোল্ট বোথ এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল, সব সহজেই ক্যালকুলেশন করে ফেলছি। অনেক সময় সিমেট্রিক্যাল নাও থাকতে পারে, হ্যাঁ? তখন এইখান থেকে ডিসটেন্স যে এইখানে হবে সেটা আমি জানি, কিন্তু এই ডিসটেন্সটা কত হবে সেটা কিন্তু আমি জানি না। তখন কিন্তু আমাকে ওই যে ইকুয়েশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখে গেলাম যে এই হচ্ছে আমার 6 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, সো এইটুক ডিসটেন্স হবে 2 ইঞ্চি, না? 2 ইঞ্চি, এইটুক হচ্ছে 3 ইঞ্চি। তো এটা ডিটা কত হবে? ডি গুলো আমি বের করে ফেলতে পারি। ডিটা সমান কত? স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, ঠিক না? তাহলে ফর্মুলা 3.6। আমি যদি অন্য বোল্টগুলো যদি চিন্তা করি, অন্য বোল্টগুলো কিন্তু এক্স এবং ওয়াই ডিসটেন্স একই। এই বোল্ট যদি চিন্তা করি, এটার জন্য ওয়াই ডিসটেন্স হচ্ছে 3, এক্স ডিসটেন্স হচ্ছে 2, বি বোল্টের জন্য একই রকম, সি বোল্টের জন্য একই রকম। তাহলে সবগুলো বোল্টেরই এক্স এবং ওয়াই সমান ফ্রম দ্য সেন্টার অফ টুইস্ট থেকে, ফলে ডি এর ভ্যালু সমান। ডি এর ভ্যালু যদি সমান হয় তাহলে সামেশন অফ ডি স্কয়ার কি হবে? সামেশন অফ ডি স্কয়ার হবে 3.61 স্কয়ার প্লাস 3.61 স্কয়ার প্লাস 3.61 স্কয়ার প্লাস 3.61 স্কয়ার। তাহলে টোটাল 4টা 3.61 স্কয়ার এটা আমরা পাবো। এটা পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, এখন এটা তো পেয়ে গেলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার তো ফোর্সটা এক্সেন্ট্রিক ফোর্স, এখন আমাকে যেটা করতে হবে এক্সেন্ট্রিক ফোর্সটাকে আমাকে সেন্টার অফ টুইস্টে ট্রান্সফার করতে হবে। তার মানে সেন্টার অফ টুইস্টে একটা ফোর্স থাকবে 10 কিপ, এবং একটা কি থাকবে? মোমেন্ট থাকবে। মোমেন্ট, এই মোমেন্টটা কত? আমি যদি সেন্টার অফ টুইস্ট থেকে ফোর্সটার ডিসটেন্স জানি, যেটা দেওয়া আছে এখানে 6.6 ইঞ্চি, এই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে খুব সহজে মোমেন্ট ক্যালকুলেশন করে ফেলতে পারি। 10 ইন্টু 6.6, তার মানে 66 কিপ ফিট, কিপ ইঞ্চি, এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু। সাপোজ তোমার এই ডিসটেন্সটা দেওয়া নাই, কিন্তু তোমার এই ডিসটেন্সটা দেওয়া আছে, তখন তুমি কিভাবে মোমেন্ট ক্যালকুলেশন করবে? তখন মোমেন্ট ক্যালকুলেশন উপায় হচ্ছে যে আমি যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ফোর্সের 90 ডিগ্রিতে নাই, এই ফোর্সের 90 ডিগ্রিতে নাই এটা, তাহলে এখন যেটা করতে হবে আমাকে একটু অন্যভাবে প্রসেস করতে হবে। ব্যাপারটা হচ্ছে তোমার কাছে ডাটা দেওয়া থাকবে, তুমি সেন্টার অফ টুইস্ট থেকে ফোর্সের মোমেন্ট বের করবে, যেভাবে হোক তুমি বের করবে, যে কোনো স্ট্র্যাটেজিতে হোক, ডিপেন্ড করছে ডাটা কি দিছে, কিরকম ডাটা দেওয়া আছে সেই অনুযায়ী তুমি বের করবে। এখানে যেটা করতে পারি, যদি এটা দেওয়া না থাকে তাহলে এই যে পি ফোর্সটাকে কিন্তু আমি কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে এখান থেকে যদি দেখি, যেহেতু ওই যে বলছিলাম যে ফোর্স এবং ট্রায়াঙ্গুলার লেন্থ সমানুপাতিক, তাহলে এখান থেকে কি লিখতে পারি? 10 ডিভাইড বাই 5, এটা প্যারালাল ফোর্স, 10 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু, এটা যদি আর এক্স হয়, আর ওয়াই হয়, আমি যদি চিন্তা করি আর এক্স প্যারালাল বাহু কত 4 ইজ ইকুয়াল টু আর ওয়াই প্যারালাল বাহু কত 3, ঠিক না? আর এক্স এর ভ্যালু কত? আর এক্স এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইড বাই 5 ইনটু 4, 10 ডিভাইড বাই 5 ইনটু 4, কার এটা মিউট করো। ওকে, তো 10 ডিভাইড বাই 5 ইনটু 4 হচ্ছে আর এক্স, আর ওয়াইটা কত? 10 ডিভাইড বাই 5 ইনটু 3,
10 ডিভাইড বাই 5 ইনটু 3 সহজে আমি ক্যালকুলেশন করে ফেললাম। এখন যেটা এটা ক্যালকুলেশন হয়ে গেল, তা আমি যদি এখন এই যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোর ডিসটেন্স জানি ফ্রম দ্য সেন্টার অফ টুইস্ট, তাহলে কিন্তু মোমেন্ট ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তাহলে আমি দেখি এই ডিসটেন্সটা কতটুকু, এই ডিসটেন্স হচ্ছে আমার 2 ইঞ্চি, 4 ইঞ্চি অর্ধেক 2 ইঞ্চি। তাহলে এইটা 6 ফোর্স 6 ইন্টু কত হবে 2 প্লাস 5 7, কত কোন ডিরেকশন মুভমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশন মুভমেন্ট দিচ্ছে। আরএক্সটা দেখি, আরএক্সটা ডিসটেন্স কত সেন্টার অফ টুইস্ট থেকে, এটা হচ্ছে ডিসটেন্স 3 ইঞ্চি। তাহলে আর 8 ইন্টু 3, 8 ইন্টু 3 কোন ডিরেকশন মুভমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ দিচ্ছে, তার মানে যোগ হয়ে যাবে, এটা হচ্ছে তাহলে মুভমেন্ট। সো তুমি দেখো তোমার কি ডাটা আছে, সেই ডাটা অনুযায়ী কিভাবে মোমেন্ট ক্যালকুলেশন করবে সেটা হচ্ছে কাজ। সো আমি মোমেন্ট ক্যালকুলেশন করলাম, আমি ডি ক্যালকুলেশন করলাম। তাহলে আমি আর এক্স এবং আর ওয়াই বের করতে পারি না, যে কিসের জন্য, এইখানে যদি একটা মোমেন্ট থাকে, এই মোমেন্টটা কত, এই মোমেন্ট হচ্ছে আবার মোমেন্ট কত 66 কিপ ইঞ্চি। এই মোমেন্টের জন্য প্রতিটা বোল্টে কত ফোর্স আসবে সেটার জন্য ইকুয়েশন। ডাইরেক্ট ফোর্সের এফেক্ট আমি এখন আমরা ক্যালকুলেশন করি নাই। তাহলে মোমেন্টটাকে প্রতিটা বোল্ট যদি চিন্তা করি, প্রতিটা বোল্টের জন্য আর এক্স ইকুয়াল টু এম আই ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার এবং আর ওয়াই ইকুয়াল টু এম এক্স ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার। তাহলে এম হচ্ছে 66 কিপ। আমি এই পার্টিকুলার এই বি বোল্টটা চিন্তা করি, বি বোল্টের জন্য এক্স ডিসটেন্স কত, ওয়াই ডিসটেন্স কত, বি বোল্টের জন্য ওয়াই ডিসটেন্স থেকে এইটা, বি বোল্টের জন্য 3 ইঞ্চি, 3 বসাই দিলাম, আর সামেশন অফ ডি স্কয়ার জন্য 52, তাহলে 3.81। ডিরেকশনটা পরে আসতেছে। এই বি বোল্টে আর ওয়াই কত, আর ওয়াই ইকুয়াল টু এম ডিভাইড বাই সামেশন অফ ডি স্কয়ার, এম ডিভাইড বাই সামেশন অফ স্কয়ার, এবং এক্স কি, এক্স হচ্ছে এই বোল্টের ডিসটেন্স, এক্স ডিসটেন্স which is x, x which is কত 2 ইঞ্চি, 2.54। ঠিক আছে, এখন ডিরেকশনটা দেখি, ডিরেকশনটা কি হবে। আমি যদি দেখি ওই যে আমাদের যে আগের স্ট্র্যাটেজি, যে মোমেন্ট যদি এই ডিরেকশনে হয়, তাহলে সেন্টার টুইস্ট থেকে ওই বোল্ট গ্রুপ পর্যন্ত একটা লাইন টানবো এবং তার পারপেন্ডিকুলার আরেকটা লাইন টানবো, এবং ফোর্সের ডিরেকশনটা এরকম হবে যাতে এক্সটার্নাল মোমেন্টের ডিরেকশন আর এই ফোর্সের জন্য যে মোমেন্ট তৈরি হচ্ছে সেটার ডিরেকশন একই হয়। তার মানে এই হচ্ছে আমার ডিরেকশন ফোর্স। এই যদি ফোর্সের ডিরেকশন হয়, তাহলে এক্স কম্পোনেন্ট হবে এইটা, ওয়াই কম্পোনেন্ট হবে ওয়াইটা। এই জন্য লেফট টু রাইট গেছে এবং ডাউনওয়ার্ড গেছে। এটা হচ্ছে বি ভোল্টের জন্য। ঠিক আছে, এখন আমি অন্য ভোল্টের ক্ষেত্রে ক্যালকুলেশন করি। আমি সাপোজ এই ভোল্টের জন্য ক্যালকুলেশন করব, এম ডিভাইড সামেশন অফ ডি স্কয়ার সকল ভোল্টের জন্য সমান, শুধু এক্স এবং ওয়াই ডিফারেন্স হবে। দেখি তো বি ভোল্টের যে এক্স আর এ ভোল্টের এক্স কোনো পার্থক্য আছে কিনা, দুইটাই 2 ইঞ্চি। বি ভোল্টের যে ওয়াই আর এক্স ভোল্টের যে ওয়াই, সেটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য নেই। তার মানে এ ভোল্ট এবং বি ভোল্টের জন্য আর এক্স এবং আর ওয়াই এর ভ্যালু একই রকম থাকবে, ডিরেকশনে তো ভিন্ন থাকতে পারে কিন্তু ভ্যালু একই রকম থাকবে। একই রকম সি ভোল্টে যদি চিন্তা করি, দেখি সি ভোল্টের জন্য এক্স এবং ওয়াই বি ভোল্টের এক্স ওয়াই এবং ওয়াই এর সমান। ডি ভোল্ট যদি চিন্তা করি, সেখানে ডি ভোল্টের এক্স এবং ওয়াই ফ্রম দ্য সেন্টার অফ টুইস্ট, আর বি ভোল্টের এক্স এবং ওয়াই এই ভ্যালুগুলো সমান। যদি তাই হয়, তার মানে সবগুলো এক্স এবং ওয়াই সমান সবগুলো ভোল্টের ক্ষেত্রে, তার মানে সবগুলো ভোল্টের জন্যই আর এক্স এবং আর ওয়াই এর ভ্যালু সমান, ডিরেকশন ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে, এখানে সাপোজ যদি এরকম এখানে একটা বোল্ট থাকতো, সাপোজ এইখানে এই বোল্টের কিন্তু ডিসটেন্স সকল জায়গায় সমান। একটু দাঁড়াতো, তো এইখানে যদি একটা বোল্ট থাকতো, তাহলে কিন্তু এইখানে আবার এক্স ডিসটেন্সটা হয়তো এইটুকু না, তখন আবার অন্যগুলোর মতো সমান হতো না 2 ইঞ্চি। আর ওয়াই কত, ওয়াই হয়তো 0, এটা হচ্ছে এক্স হয়তো, ওয়াই 0 হয়তো। তো সেই অনুযায়ী আমি ফোর্স বের করতাম। তার মানে ওয়াই যদি 0 হয়, আর এক্স এর কোনো ভ্যালু পাবা না, আর এক্স 0 হয়ে যাবে, আর ওয়াইটা শুধু থাকবে। এখন ঠিক আছে, এখন আমি একটু ডিরেকশন গুলো দেখে আসি, যে এই যে ফোর্স গুলোর ভ্যালু তো বুঝলাম, ডিরেকশন গুলো কি হবে। বি ভোল্টের জন্য তো আমি বুঝতে পারছি, আমি অন্যান্য বোর্ড গুলো দেখি। অন্যান্য বোর্ড গুলো দেখার আগে কি করতে হবে, আমাকে লাইন অফ অ্যাকশন থেকে এই সেন্টার টুইস্ট আমাকে কি করতে হবে। তো আমি প্রতিটা বি ভোল্টের জন্য আমি আবার একটু আগে এঁকে নেই। তখন এই হচ্ছে ডিস্টেন্স, এই হচ্ছে ফোর্সের ডিরেকশন হবে। না বুঝলে বলবা, এটার আলাপ অলরেডি হয়ে গেছে, তাও না বুঝলে বলবা। এই হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন,
ফোর্সের ডিরেকশন, ফোর্সের ডিরেকশন, মেইন ফোর্সের ডিরেকশন। তাহলে আরএস গুলো কি? আরএস এর ডিরেকশন গুলো হবে এইটা আর এটা। এখানে আরএক্স এর ডিরেকশন হবে এটা এবং এটা, আরএক্স এবং আরওয়াই হবে এইটা এবং এটা হবে এটা এবং এটা, ঠিক আছে? এটা ডিরেকশন হবে। সো আমি যে বের করলাম সেটা হচ্ছে যদি একটা মোমেন্ট থাকে, এই মোমেন্টের জন্য ফোর্সগুলো কত হবে, ডিরেকশন এবং ফোর্সের ভ্যালু কত হবে, ডিরেকশন কি, এগুলাই এখানে দেওয়া আছে সুন্দর করে। সরি এটা না, এটা ফোর্সের ভ্যালুগুলো দেওয়া আছে এবং ডিরেকশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা ফোর্স। এটা হচ্ছে কত মোমেন্টের জন্য। মোমেন্টের জন্য তো বের করলাম। এখন হচ্ছে ডাইরেক্ট ফোর্সের এফেক্টটা বাকি আছে না? এখন আমি ডাইরেক্ট ফোর্সের এফেক্টটা যদি দেখি, আমাকে এটা কি করতে হয়েছিল, এই হচ্ছে ফোর্স ছিল। সো আমি এই যে মোমেন্টের জন্য এফেক্টটা ক্যালকুলেশন করে ফেলছি প্রতিটা ভোল্টে। আমার কিন্তু এই যে ডাইরেক্ট ফোর্সের এফেক্টটা কত এখনো আমি জানি না, ক্যালকুলেশন করিনি। ঠিক আছে? তো এটার জন্য কি করতে হবে? খুব সহজ, যে প্রতিটা এই যেহেতু ফোর্সটা এখন আমি চাবো হচ্ছে এইটার এফেক্টটা কত হবে। যদি ফোর্সটা বোল্ট গ্রুপের সেন্টার দিয়ে যায়, তার মানে ফোর্সটাকে সকল বোল্ট সমান ভাগে ভাগ করবে। তার মানে যদি 10 কিপ হয় তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দিলে হয়ে যেত। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, 4 দিয়ে যখন ভাগ দিব তখন কিন্তু ফোর্সের ডিরেকশনটা এরকম থাকবে, ঠিক না? আমি কিন্তু এক্স ওয়াই কম্পোনেন্টে ভাগ নাই, আমি যে যোগ করব মুভমেন্টের এফেক্টের সাথে, সেটা কিন্তু পারবো না। ফলে আমাকে যেটা করা উচিত সেটা হচ্ছে এই ইনক্লাইন ফোর্সটাকেও এক্স এবং ওয়াই কম্পোনেন্টে ভাগ করে ফেলা উচিত। এক্স কম্পোনেন্ট করতে হবে এইটা এবং ওয়াই কম্পোনেন্ট করতে হবে এইটা। এক্স কম্পোনেন্ট কত আমরা অলরেডি ক্যালকুলেশন করছিলাম আগে, 8, ঠিক না? আর ওয়াই কম্পোনেন্ট কত, 6 কিপ। যদি তাই হয় তাহলে এইগুলো ফোর্সকে সমান ভাগে ভাগ করবে সবগুলো বোল্ট যদি সেন্টার দিয়ে যায়। তার মানে এইখানকার বোল্টের ফোর্স কত হবে, 8। এবার কয়টা বোল্ট আছে, 4টা, 2 কিপ। আর এখানে কত হবে, ভার্টিক্যাল ফোর্স দেওয়া নট, এই ফোর্সটা কত হবে, ভার্টিক্যাল টোটাল ফোর্স কত, 6। আমার কতগুলো বোল্ট আছে, 4টা, তখন 1.5 কিপ। ডিরেকশনটা ফোর্সের ডিরেকশনের সমান সেম হবে, যেহেতু ফোর্সের জন্য এক্সটার্নাল ফোর্সের জন্য এই ডিরেকশনটা তৈরি হচ্ছে। তাহলে সকলগুলো বোল্টে একই রকম হবে, সকলগুলো বোল্টেই একই রকম 2 কিপ এবং 1.5 কিপ হবে। তাহলে আমি ডাইরেক্ট ফোর্সের এফেক্টটা পেয়ে গেলাম। সো এটা হচ্ছে পি ফোর্সের এফেক্ট, ডাইরেক্ট ফোর্সের এফেক্ট, এটা হচ্ছে মোমেন্টের এফেক্ট। আমাকে কি করতে হবে, যেটা যোগ দিতে হবে ভেক্টর চিন্তা করে। ভেক্টর যদি চিন্তা করে আমি দেখি, আমি যেটা করব, আমি এটা ধরলাম যে এইটা হচ্ছে আমার পজিটিভ ডিরেকশন। তাহলে এ নাম্বার বোল্টটা দেখি, এ নাম্বার বোল্টে এক্স ডিরেকশন বরাবর কোন কোন ফোর্স কাজ করতেছে, 3.81 কাজ করতেছে রাইট সাইডে পজিটিভ, সাথে সাথে 2.0 কাজ করতেছে এটাও রাইট সাইডে পজিটিভ। তাহলে দুইটা যোগ হয়ে যাবে 3.81 প্লাস 2। তো আমি যদি দেখি, যোগ হয়ে গেল 3.81 যোগ 2, এটা হয়ে গেল। আর ভার্টিক্যাল ডিরেকশনে কি আছে, আপওয়ার্ড হচ্ছে 2.54, আপওয়ার্ড হচ্ছে 2.54, এটা পজিটিভ। আর এইখানে ডাউনওয়ার্ড হচ্ছে 1.5, তার মানে নেগেটিভ। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল ফোর্স। আমি এখন রেজাল্টেন্ট ফোর্স পাবো না, রেজাল্টেন্ট ফোর্স কত, রেজাল্টেন্ট ফোর্স কত, 3.81 প্লাস 2 স্কয়ার প্লাস 2.54 মাইনাস 1.5 স্কয়ার, এটাকে স্কয়ার রুট করলেই আমি এখানে রেজাল্টেন্ট ফোর্সটা কত আর এতে সেটা পেয়ে যাব। একই রকম ভাবে যদি আমি বি বোল্টটা দেখি, এইটা এবং এইটা, সেখানে আমি রিঅ্যাকশনটা পেয়ে যাব। ডি বোল্টটা যদি দেখি, সেটাও আমরা যোগ বিয়োগ দেখতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এইভাবে ক্যালকুলেশন করলে পেয়ে যাব। এবং আর ডিতে আমি একই রকম ভাবে সি এবং ডি এবং সবগুলোতে একই রকম ভাবে ক্যালকুলেশন করে দেবো। ঠিক আছে, বুঝা গেছে এটুকু? তাহলে যেটা পাইলাম আমি, টোটাল এফেক্ট পাইলাম। আমি যদি দেখি এখানে এক এক বোল্টে এক এক রকম রিঅ্যাকশন আসতেছে, এক এক রকম, ওই যে কে কত দূরে আছে না আছে, ফোর্সের ডিরেকশন কিরকম, ইত্যাদি ইত্যাদি, কোথাও যোগ হয়ে যাচ্ছে কোথাও বিয়োগ হয়ে যাচ্ছে, সব মিলে টিলেই এই আলটিমেট একটা রিঅ্যাকশন বের হচ্ছে। এক এক রকম বোল্টে এক এক রকম, একটা বোল্টে এক এক রকম। বুঝা গেছে? তার ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে 7.08।
আচ্ছা, এখন ডিজাইন যদি করতে চাই, আমার কোন ফোর্সটাকে নিয়ে ডিজাইন করা উচিত বলতে পারবা? সবগুলোর মধ্যে আমরা তো একটা বোল্ড গ্রুপে যদি চিন্তা করি, আমরা কি এক এক জায়গায় এক এক রকম ভোল্টের ডায়ে দিই? এক এক রকম কিন্তু বোল্ড ডায়ে দিই না, ঠিক না? আমরা একটাই বোল্ড ডায়ে দিই। তার মানে একটা বোল্ড ডায়ে যদি চিন্তা করি, তার মানে আমাকে কি করা উচিত? সবচেয়ে ম্যাক্সিমাম ফোর্সটা নিয়ে ডিজাইন করা উচিত। ফোর্স এটা তো খুব শেয়ার হচ্ছে, ঠিক না? বোঝাই যাচ্ছে এটা শেয়ার হবে যদি চিন্তা করি, বা যেভাবে চিন্তা করি, রেজাল্টেন্ট ফোর্স গুলা, হ্যাঁ, এই শেয়ার হয়। তার মানে শেয়ারের জন্য তো আমি ফর্মুলা জানি অলরেডি, আমি ডিরেকশন ফোর্স জানি, অ্যানালিসিস থেকে ফোর্স পেয়ে গেছি। এখন খুব সহজে আমি কিন্তু ডিজাইন করতে পারি অ্যালাবেল স্ট্রেংথ অথবা এসডি মেথড অথবা এফডি মেথড, যে কোনো মেথডে গিয়ে আমি ডিজাইন করতে পারি। এটা যদি আলটিমেট ফোর্স থাকে, আমি যদি ফোর্স গুলো দিচ্ছি, এটা যদি আলটিমেট হয়, তাহলে আমি এলআরএফডি তে চলে যাবো। আর যদি এসডি হয়, তাহলে আমি যদি এটা ইয়ে হয়, আনফ্যাক্টর লোড থাকে, আনফ্যাক্টর লোড হয়, তাহলে কি এসডি মেথডে চলে যাব। খুব সহজে আমি ক্যালকুলেশন জানি কিভাবে ক্যালকুলেশন করতে হয় ডিজাইন শেয়ারের জন্য। এটা ক্লিয়ার এটুকু? তাহলে তাহলে আমরা বোল্ড ডিজাইন কমপ্লিট। আমাদের এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, এগুলো তোমরা একটু কমপ্লিট করে ফেলবা। আর হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবা, বুঝে বুঝে সলভ করবা। কোনো কোশ্চেনের সাথে কোনো বছরের কোনো কোশ্চেনের মিল নেই, সামান্যতম মিল নেই। অ্যাপারেন্টলি মিল মনে হতে পারে, কিন্তু কখনোই কোনো একটার সাথে আরেকটা মিল নেই। ডিফিকাল্টি লেভেল এক একটার এক এক রকম। তো এটা তুমি একটু দেখে ফেলবা। আচ্ছা, আমাদের একটু লাস্ট টপিক, এটা আমাদের 10 মিনিট লাগবে হয়তো, এটা একটু পড়ে ফেলি। আমি একটা টপিক আমরা করে গেছিলাম, এটা খুব বেশি পড়াবো না, সেটা হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস ইন স্টিল সেকশন। তো রেসিডুয়াল স্ট্রেস জিনিসটা কি সেটা একটু বলি। রেসিডুয়াল স্ট্রেস হচ্ছে যে আমি তো জানি যে কোনো একটা পার্টিকুলার লোড দিলে একটা মেম্বারের মধ্যে বা একটা এলিমেন্টের স্টিল এলিমেন্টের মধ্যে স্ট্রেস জেনারেট হয়। রেসিডুয়াল স্ট্রেস হচ্ছে যে আমি তাকে কোনো লোড দিই নাই, কিন্তু তার মধ্যে অলরেডি স্ট্রেস জেনারেট হয়ে আছে, এরকম একটা সিচুয়েশন। রেসিডুয়াল মানে হচ্ছে রেসিডুয়াল, তো বুঝো যেটা রয়ে যায়, সেই স্ট্রেসটা। তো এই ধরনের স্ট্রেস কখন হতে পারে? এই স্ট্রেস গুলো মেইনলি ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে হয়। ম্যানুফ্যাকচারিং প্রসেস এর কারণে হয় এই স্ট্রেস গুলো জেনারেট হয়ে থাকে। তো দেখি একটু ডেফিনেশন। রেসিডুয়াল স্ট্রেস আর সেলফ ব্যালেন্সিং স্ট্রেস দ্যাট রিমেইন ইন এ মেম্বার উইথাউট অ্যাপ্লিকেশন অফ লোড after it has been formed or rolled into a finished product. কোনো ফোর্স অ্যাপ্লিকেশন করবো না, কিন্তু তার মধ্যে রয়ে যাবে। এটা কখন হতে পারে? কয়েকটা সিচুয়েশন দেখানো আছে, যে আনইভেন কুলিং which occurs after hot rolling of structural shapes. যখন আমরা হট রোল সেকশন তৈরি করি, তখন কি করি? একটা বিলেটকে হিট দিয়ে দেন এটা সেমি সলিড অবস্থা আসে, দেন এটাকে আমরা কি করি? রোলিং করে একটা পার্টিকুলার শেপে নিয়ে আসা হয়, আই সেকশন, বন্ধন সেকশন, এটা নেওয়া হয়। দেন কি করা হয়? এটাকে ঠান্ডা হইতে দেওয়া হয়। ঠান্ডা হওয়ার সময় কিন্তু সকল সারফেস একরকম করে ঠান্ডা হয় না। এই সকল সারফেস একরকম করে ঠান্ডা না হওয়ার কারণে আনইভেন কুলিং হয়, এবং তখন এই ধরনের স্ট্রেস জেনারেট হয়ে থাকতে পারে। এটা আমরা একটু পরে দেখবো। কোল্ড বেন্ডিং ও ক্যাম্বারিং ডুরিং ফ্যাব্রিকেশন, আমরা যখন কোল্ড বেন্ড করি যদি বা ক্যাম্বারিং করি, তখনও এই ধরনের স্ট্রেস জেনারেট হয়ে থাকতে পারে। পাঞ্চিং হোলস এন্ড কাটিং অপারেশন ডুরিং ফ্যাব্রিকেশন, এটা হচ্ছে আমরা ঠান্ডা অবস্থায় কি করতেছি? এটাকে হোল তৈরি করতেছি বা ডিফর্মেশন করতেছি, একটু ডিফর্ম হয়ে যাচ্ছে, হোল তৈরি করতেছি অথবা কাটিং করতেছি। কাটিং আমরা ম্যানুয়ালি কাট করা যায় যে শার্প এলিমেন্ট দিয়ে, আবার কিন্তু ফ্লেম দিয়েও কাট করা যায়, হিট দিয়ে। দুইটা ক্ষেত্রে হতে পারে যে রেসিডুয়াল স্ট্রেস জেনারেট হয়ে যেতে পারে। ওয়েল্ডিং, হিট ইউজ করতেছি, তখন এটা হতে পারে। তো আমি যদি চিন্তা করি, সাপোজ একটা মেম্বার আছে, মনে করি প্লেট মেম্বার আছে, এটাকে আমি হট রোল সেকশন হিসেবে তৈরি করলাম। সো আমি এটাকে বিলেট থেকে এটা হিট দিয়ে দেন রোলিং করে এটাকে তৈরি করলাম, শেপটা নিয়ে আসলাম, দেন আমি পাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হতে যাবে, তখন কিন্তু সকল সারফেস একরকম ঠান্ডা হবে না।
আমি যদি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, মনে করে এন্ডের দিকে আমার মনে করে একটা সেকশন আছে যেটার উইথ হচ্ছে মনে করো 2 ইঞ্চি। এই এন্ডের দিকেও একটা এলিমেন্ট আছে যার উইথ হচ্ছে আমার 2 ইঞ্চি। আমি মাঝের দিকে চিন্তা করি, এখানে একটা এলিমেন্ট আছে যার উইথ হচ্ছে আমার 2 ইঞ্চি। আমি যদি 1 নাম্বার 3 নাম্বার এটা 2 নাম্বার বলি, আমি 1 আর 3 একই রকম, সেই জন্য 1 আর 3 কে আমি বলবো না, আমি একই বলবো। আমি যদি 1 এবং 2 চিন্তা করি, তাহলে ওর মধ্যে যে ম্যাটেরিয়াল, ও ম্যাটেরিয়াল কিন্তু একই পরিমাণ, কিন্তু সাইজ সমান। আমি এটা অ্যাজুম করতে পারি যে ম্যাটেরিয়ালের পরিমাণ সমান, তার মধ্যে হিট যেটা তৈরি হয়ে আছে মানে রোলিং এর সময়, সেই হিটটা একই রকম। এখন সে ঠান্ডা হচ্ছে। 1 নাম্বার যখন ঠান্ডা হবে তখন কিন্তু সে সারফেস পাবে হচ্ছে গা 3টা সারফেস পাবে। 3টা সারফেস পাবে হিট এক্সচেঞ্জ করার জন্য আশেপাশের এনভায়রনমেন্টের সাথে। কিন্তু 2 নাম্বারটা 2টা সারফেস পাবে হিট এক্সচেঞ্জ করার জন্য। যেহেতু সারফেস এরিয়া কম 2 নাম্বারের জন্য, সেই জন্য 2 নাম্বার এরিয়াটা স্লোলি ঠান্ডা হবে, হিট এক্সচেঞ্জ যেহেতু স্লো, এবং 1 নাম্বার অংশটা ফাস্ট ঠান্ডা হবে। সময় যাচ্ছে 1 নাম্বার অংশটা ঠান্ডা হচ্ছে। যখন কোন একটা ম্যাটেরিয়াল ঠান্ডা হয় তখন কিন্তু আমরা জানি যে এগুলো শ্রিঙ্ক করে। তো ঠান্ডা হওয়ার সময় 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটাই শ্রিঙ্ক থাকবে, এবং শ্রিঙ্ক যখন করবে সবাইকে নিয়েই শ্রিঙ্ক করবে, আশেপাশের সবাইকে নিয়েই শ্রিঙ্ক করে। আশেপাশের সবাইকে নিয়ে শ্রিঙ্ক করতে কোনো সমস্যা হবে না 1 নাম্বারের, কারণ 1 নাম্বার সবার আগে ঠান্ডা হয়েছে, অন্যগুলো এখনো হিট মানে এখনো ঠান্ডা হয় নাই। ফলে যেটা হবে 1 নাম্বার অংশ যখন ঠান্ডা হবে অন্যদের নিয়ে সে শ্রিঙ্ক করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেহেতু 1 নাম্বার অংশ খুব আগে ঠান্ডা হবে সবার, অন্যগুলো এখনো ঠান্ডা হয়নি, তার মানে সবাইকে নিয়ে ঠান্ডা হতে পারবে 1 নাম্বার অংশটা। ঠিক আছে, আমি 2 নম্বর অংশটা দেখি। 2 নম্বর অংশটা সবার পরে ঠান্ডা হবে, এরকম সিচুয়েশন একটা হবে, সবার পরে ঠান্ডা হচ্ছে। সবার পরে যখন ঠান্ডা হবে তখন কি হবে, সে যখন ঠান্ডা হওয়ার চেষ্টা করতেছে, অন্য অংশ যদি 1 নাম্বার বলি, 1 নাম্বার কিন্তু অংশ অলরেডি ঠান্ডা হয়ে গেছে। 2 নম্বর অংশ ঠান্ডা হচ্ছে, কিন্তু 1 নম্বর অংশ অলরেডি ঠান্ডা হয়ে গেছে। 1 নম্বর অংশটা এখন আর শ্রিঙ্ক করবে না, যেহেতু সে অলরেডি সলিডিফাই হয়ে গেছে। তো 2 নম্বর অংশটা যেটা করতেছে, শ্রিঙ্ক করার চেষ্টা করতেছে, 1 নম্বর অংশটা তাকে হেল্প করবে না শ্রিঙ্ক করার জন্য, যেহেতু 1 নম্বর অংশ অলরেডি ঠান্ডা হয়ে গেছে। ফলে যেটা হবে, 2 নম্বর অংশে একটা টেনজাইল স্ট্রেস জেনারেট হবে। আমি যদি দেখি টেনজাইল স্ট্রেস জেনারেট হবে, যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে সেই জন্য অন্যগুলো অংশে কিছু কম্প্রেশন স্ট্রেস জেনারেট হবে, 1 নম্বর অংশে কিছু কম্প্রেশন স্ট্রেস জেনারেট হবে। তো যে পরে ঠান্ডা হইলো তার মধ্যে কিছু টেনজাইল স্ট্রেস জেনারেট হয়েছে, যেহেতু সে শ্রিঙ্ক করতে পারতেছে না অন্যদের নিয়ে, এবং যেহেতু সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, অন্য কোথাও ডেফিনেটলি কম্প্রেশন স্ট্রেস জেনারেট হতে হবে। সেই যে স্ট্রেসটা জেনারেট হবে কোথায়, ওই যে যেটা আগে ঠান্ডা হয়ে গেছে সেই অংশে। তো এই ধরনের একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন হবে, এরকম একটা স্মুথ স্ট্রেস ডিস্ট্রিবিউশন হবে, যেখানে টেনশন স্ট্রেস আছে, কম্প্রেশন স্ট্রেস আছে। তুমি কিন্তু এখনো এটাকে লোড দাও নাই, কিন্তু অলরেডি ওর মধ্যে কিছু স্ট্রেস জেনারেট হয়ে গেছে, এবং এই স্ট্রেসটা ভালো পরিমাণ হতে পারে, ইভেন 20 কেএসআই হতে পারে। একটা 30 কেএসআই যদি চিন্তা করো স্টিল, তার মধ্যে 20 কেএসআই হতে পারে, পসিবিলিটি আছে 20 কেএসআই আমার রেসিডুয়াল স্ট্রেস রয়ে গেল, লোড দেওয়া নাই, এখনো লোড দেওয়া নাই, কিন্তু স্ট্রেস জেনারেট হয়ে আছে, তার মানে বাকিটুকু রিমেইনিং হয়তো বা তোমার ইউজেবল হবে। আমি যদি আই সেকশন চিন্তা করি, আই সেকশন যদি চিন্তা করি এখন পেটের জায়গায়, তাহলে একই রকম জিনিস পাবো। দেখি আই সেকশন যদি চিন্তা করি, এই অংশ এই অংশ, আমি যদি ওয়েবটা ফ্ল্যাশটা চিন্তা করি, 1 নাম্বার এবং 3 নাম্বার অংশটা আগে ঠান্ডা হবে, এই 2 নম্বর অংশটা কিন্তু পরে ঠান্ডা হবে, যেহেতু সারফেস এরিয়া কম, এখানে 3টা সারফেস এরিয়া, এটা মাত্র একটা সারফেস এরিয়া। তার মানে 1 নাম্বার অংশে টেনশন স্ট্রেস জেনারেট, সরি 2 নম্বর অংশে টেনশন স্ট্রেস জেনারেট হয়ে থাকবে, যেহেতু পরে ঠান্ডা হয়েছে, এবং 1 নম্বর অংশে কম্প্রেশন স্ট্রেস জেনারেট হয়ে থাকবে। এইখানে দেখানো আছে মাঝের অংশে টেনশন এবং সাইডে হচ্ছে আমার কম্প্রেশন। এটা ওয়েবের ক্ষেত্রে, ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে। ওয়েবটা দেখি, ওয়েবে যদি দেখি এটা 2 নাম্বার, এবং এটাও যদি আমি 2 নাম্বার বলি, ঠিক আছে, মাঝের অংশটা আমি 4 নাম্বার বলি। 4 নাম্বার অংশ আমার 2টা সারফেস,
আর 2 নম্বর অংশ মাত্র একটা সারফেস। তার মানে 4 নম্বর অংশটা আগে ঠান্ডা হয়ে যাবে, আর 2 নম্বর অংশটা কি কম্পারেটিভলি পরে ঠান্ডা হবে। সো যেই অংশটা আগে ঠান্ডা হবে সেই অংশটা কি হবে, সেটা হচ্ছে কম্প্রেশন স্টেজ জেনারেট হবে, সরি হ্যাঁ কম্প্রেশন স্টেজ জেনারেট হবে, এবং যে অংশটা পরে ঠান্ডা হচ্ছে সেটার মধ্যে কি হবে, টেনশন স্টেজ জেনারেট হচ্ছে। তো এখানে দেখা যাবে আমি যেহেতু আগে ঠান্ডা হয়ে গেছে, তার মানে আমার কম্প্রেশন স্টেজ জেনারেট হবে, ওইটাকে টেনশন স্টেজ জেনারেট হবে। কম্প্রেশন কম্প্রেশন টেনশন কম্প্রেশন টেনশন, এই ধরনের। তো এখানে সেই ডিস্ট্রিবিউশন দেখানো আছে। এখন কথা হচ্ছে যদি আমি একটা আই সেকশন দেখি, আই সেকশনের ক্ষেত্রে একই রকম। আমি কি করলাম, আমি হয়তোবা একটা কিছু প্লেট ওয়েল্ডিং করে আমি একটা আই সেকশন বানালাম। যখন ওয়েল্ডিং করলাম এই অংশটা হিট হয়ে গেছে, টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, এখানে কি হয়েছে, টেম্পারেচার ইনক্রিজ হয়েছে। এখন যদি রেসিডুয়াল স্টেজ দেখি, এই অংশটা কিন্তু হিট অবস্থায় আছে, এই অংশটা কিন্তু মোটামুটি ঠান্ডা। তার মানে পরে কে আমার ঠান্ডা হইলো, এই যে জাংশনগুলো ঠান্ডা হইলো। এখন যদি আমি ফ্ল্যান্সটা দেখি, ফ্ল্যান্সটার মাঝে কি অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আর এন্ডের দিকে মাত্র ঠান্ডা হচ্ছে। তার মানে যেটা পরে ঠান্ডা হবে, যেটা পরে ঠান্ডা হচ্ছে, তার মধ্যে কি স্ট্রেস জেনারেট হবে, টেনশন স্ট্রেস ওয়েল্ডিং এর জন্য, এবং যেটা আগে ঠান্ডা হয়েছে অথবা ঠান্ডা হয়ে আছে তার মধ্যে কি হচ্ছে, কম্প্রেশন স্ট্রেস জেনারেট হয়ে থাকে। এখানে একই রকম, যদি ওয়েবটা দেখি একই রকম। আমি যদি দেখি বক্স সেকশন বানাইছো, তো 4টা প্লেট কেটে এন্ডে ওয়েল্ডিং করে বক্স সেকশন বানাইলাম। যেটা পরে ঠান্ডা হচ্ছে, ওয়েল্ডিং এর জায়গায় পরে ঠান্ডা হচ্ছে, সেখানে টেনশন স্ট্রেস জেনারেট হয়ে গেছে। আর মাঝে যদি অলরেডি ঠান্ডা হয়ে অলরেডি ঠান্ডা আগে থেকে, তার মধ্যে কম্প্রেশন স্ট্রেস জেনারেট হয়ে থাকবে। এইভাবে আমাদের স্ট্রেস জেনারেট হতে পারে। এই স্ট্রেসটা কি কত কি হয় এটা ক্যালকুলেশন করা যায়, আমরা অত ক্যালকুলেশন যাচ্ছি না। আমরা জাস্ট দেখতেছি যে এই ধরনের রেসিডুয়াল স্ট্রেস যদি জেনারেট হয় তাহলে কি ধরনের এফেক্ট করতে পারে। এখানে একটা গ্রাফ দেখানো আছে, যে স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম। আমি যদি মনে করো কোনো একটা মেম্বার আছে যেখানে কোনো ধরনের রেসিডুয়াল স্ট্রেস না থাকতো, তাহলে তার স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামটা আমি যে ব্লু কালার রাখতেছি সেইটার মতো হইতো। তাহলে স্ট্রেসটা হয়তো এটার মতো। যদি এটার মধ্যে রেসিডুয়াল স্ট্রেস থাকে তাহলে ওর স্ট্রেস সিস্টেম ডায়াগ্রামটা হবে এইরকম, রেড কালার যেটা রাখতেছি ইনক্লাইন। এই দুইটা মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে উইথ রেসিডুয়াল স্ট্রেস। আমি যদি দেখি প্রথমে যেটা পার্থক্য থাকে, যে এই যে আমার যে ইল্ডিং পয়েন্টটা যদি রেসিডুয়াল স্ট্রেস থাকতো, সরি আমার প্রপোর্শনাল লিমিট, যদি আমি দেখি যে ই পয়েন্ট পর্যন্ত প্রপোর্শনাল লিমিট থাকতো, যদি রেসিডুয়াল স্ট্রেস না থাকতো, যদি রেসিডুয়াল স্ট্রেস থাকে তাহলে আমার প্রপোর্শনাল লিমিটটা এখানে চলে আসতেছে, প্রপোর্শনাল লিমিটটা কমে আসতেছে। তারপরে যেই হুকস ল আসলে এখন ই পর্যন্ত ভ্যালিড না, বি পর্যন্ত ভ্যালিড। এটা একটা। আরেকটা যদি দেখি যে আমি যখন ইল্ডিং হবে তখন যে স্ট্রেইন হইতো, আমি যদি রেসিডুয়াল স্ট্রেস থাকে তাহলে ইল্ডিং পয়েন্ট হচ্ছে এইটা সি পয়েন্ট, সেকেন্ড স্ট্রেন এইটা হবে। তার মানে ইল্ড স্ট্রেনটা বেড়ে যাবে যদি রেসিডুয়াল স্ট্রেস থাকে। তার মানে যখন ইল্ডিং হবে তখন দেখবো অনেক বেশি ডিফ্লেকশন হয়ে গেছে। এইটা আরেকটা সিচুয়েশন কি, আরেকটা সিচুয়েশন হচ্ছে আমি কার্ভের অংশটা যদি দেখি, এই কার্ভের অংশ কি ইন্ডিকেট করে, আমি যদি ই ভ্যালু যদি জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি কি, আমার যে স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম তার যে স্লোপ, সেই স্লোপটা কি আমার মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটি ইউজুয়ালি আমরা 29,000 কেএসআই ধরি স্টিলের ক্ষেত্রে।
আমি যদি দেখি এ যদি রেসিডুয়াল স্ট্রেস না থাকতো তাহলে এ থেকে ই পর্যন্ত আমার স্লোপ হচ্ছে একই ছিল, তার মানে মডুলাস অফ ইলাস্টিসিটি হলো সেই 29,000 কেএসআই। কিন্তু যদি রেসিডুয়াল স্ট্রেস থাকে বি পয়েন্টের পরে গিয়ে এটা কার্ভ হয়ে যাচ্ছে, তার মানে স্লোপটা কিন্তু আর ই বা 29,000 কেএসআই আর থাকতেছে না, স্লোপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো স্লোপটা কিন্তু কমে আসতেছে, তার মানে মডুলাস অফ ইলাস্টিসিটি কমে আসবে, তার মানে স্টিফনেস কমে আসবে। তো এই স্টিফনেসের এফেক্ট কিন্তু আছে ডিজাইনে। আমি যদি কম্প্রেশন মেম্বার ডিজাইন চিন্তা করি, কম্প্রেশন মেম্বার ডিজাইনের জন্য পাই স্কয়ার ইআই বাই কেএল ভাগ আর স্কয়ার, না আমার কি বাকলিং ফোর্স, এটা তোমরা পড়ছো সলিড মেকানিক্সে, এটা হচ্ছে ফর্মুলা। ই এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, এফেক্টিভ যে ফোর্সটা সরি ক্রিটিক্যাল ফোর্স যেটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ই এর ভ্যালু যদি কমে যায়, স্লোপটা যদি কমে আসতেছে, তার মানে ই এর ভ্যালু কমে আসতেছে, ই এর ভ্যালু যদি কমে যায়, তার যেই লোডে বাকলিং হবে অনেক কম লোডেই বাকলিং হয়ে যাবে, যে লোডে বাকলিং হওয়ার কথা তার থেকে অনেক কম লোডে বাকলিং হয়ে যাবে। তো এই জন্য যেটা করা হয় অনেক সময় ই এর জায়গায় ইটি ইউজ করা হয়। ইটি ইটি কি তোমার টেনজেন্ট মডুলাস, টেনজেন্ট মডুলাসটাকে এখানে যেহেতু টেনজেন্টের মডুলাস, টেনজেন্ট একে তারপর স্লোপটা বের করতে হয়, তো এখানে যদি টেনজেন্ট আঁকি সেইটার স্লোপটা ইউজ করতে হবে আমাকে ই হিসাবে কার্ভ অংশে। সেই জন্য ওই কার্ভ অংশের বিভিন্ন পয়েন্টের যে স্লোপ সেটাকে আমরা টেনজেন্ট মডুলাস বলতেছি, সেটা ইউজ করতে হবে। ফ্লেক্সিবল মেম্বারের ক্ষেত্রেও কিন্তু ই এর ব্যবহার আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে যেহেতু ইটা চেঞ্জ হয়ে গেছে। সো এই ধরনের মাল্টিপল প্রবলেম দেখা দিতে পারে, যে আমার অনেক বেশি ডিফ্লেকশন হয়ে চলে আসলো যখন ইল্ডিং হইলো, অথবা প্রফেশনাল লিমিট একটা সার্টেন প্রফেশনাল লিমিটটা কমে আসলো, অথবা আমার কি বলে ই এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কমে আসতেছে, রেসিডুয়াল স্ট্রেস থাকে, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। যদি যেটা হয় আবার আমি তো হিটের কথা বললাম, আবার কোল্ড বেন্ডিং করলেও কিন্তু এই ধরনের রেসিডুয়াল স্ট্রেস থাকতে পারে। এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, খুব ছোট করে বলে যাই। মনে করো একটা মেম্বারকে তুমি বেন্ড করলা, বেন্ড করলে কি হবে, এখানে টেনশন জেনারেট হবে নিশ্চয়ই, আর এখানে কম্প্রেশন জেনারেট হবে। তার মানে এখানে স্ট্রেইন হচ্ছে, এখানে স্ট্রেইন হচ্ছে। আমি যদি এখানে স্ট্রেইন দেখি, আমি যদি অ্যাজিউম করলাম এখানে অনেক বেশি স্ট্রেইন হয়েছে, তাহলে হয়তোবা এই স্ট্রেইনটা হয়তোবা এই জায়গায় চলে আসছে, কিছু ইলাস্টিক হয়ে একদম প্লাস্টিকে চলে আসছে। আর কম্প্রেশনে যদি চিন্তা করি, কম্প্রেশন হয়তোবা স্ট্রেইনটা এই জায়গায় না এসে হয়তোবা এইখানে আছে, এখানে আছে, ইলাস্টিক লিমিটের মধ্যে আছে। এখন তুমি লোডটা উইথড্র করলা, লোডটা উইথড্র করলে কি হবে, এই মেম্বারটা তার ইলাস্টিক যেই ডিফরমেশন সেটা রিকভার করার চেষ্টা করবে। আমি যদি যেই টেনশনের অংশ দেখি, এখানে কিছু ইলাস্টিক ছিল, কিছু প্লাস্টিক ছিল, ফলে সে কি করবে, সে এখানে আসবে, তারপরে এইখানে তার কিছু ডিফরমেশন রয়েই যাবে, প্লাস্টিক ডিফরমেশন, ইলাস্টিক ডিফরমেশনটা সে রিকভার করবে, কিন্তু প্লাস্টিক ডিফরমেশন কিছু রয়েই যাবে। এখন কম্প্রেশন মেম্বারটা যদি চিন্তা করি, কম্প্রেশন মেম্বারটা কি, সেও কি করবে, তার পুরোপুরি ইলাস্টিক ডিফরমেশন রিকভার করার চেষ্টা করবে। তার মানে কম্প্রেশন অংশটা একদম সোজা হয়ে যাওয়ার চেষ্টা করবে, সোজা হয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু কম্প্রেশন অংশ যদি সোজা হইতে চায়, তাহলে উপরে টেনশন অংশটা সোজা হইতে হবে, একদম স্ট্রেট হইতে হবে। কিন্তু উপরে টেনশন অংশটা কি সোজা হইতে পারবে? তার কিছু রেসিডুয়াল স্ট্রেস রয়ে গেছে না, রেসিডুয়াল স্ট্রেইন। ফলে অনেকটা, ফলে যেটা হবে, কম্প্রেশন অংশটা নিচে আগে যেটা কম্প্রেশন অংশ আছে সেটা আমার ফলে যেটা হবে, নিচের অংশটা ছোট হইতে চায়, ছোট হইতে চায়, তো স্ট্রেট হইতে চায়, কিন্তু উপরের অংশটা তাকে দিচ্ছে না, কারণ উপরের অংশে আমার যে প্লাস্টিক স্ট্রেন কিছু কিছু রেসিডুয়াল প্লাস্টিক স্ট্রেন রয়ে গেছে এখানে, এটার মতো। ফলে যেটা হবে, এখানে কিছু স্ট্রেস জেনারেট হয়ে থাকবে। স্ট্রেস জেনারেট কিরকম, যে আমার আগে যেখানে টেনশন ছিল সেটা ছোট হতে চাচ্ছে, তো এখানে
কম্প্রেশন স্ট্রেন বা কম্প্রেশন স্ট্রেস জেনারেট হয়ে থাকবে। আগে যেখানে কম্প্রেশনে ছিল সেটা এখানে কিছু টেনশন স্ট্রেস জেনারেট হয়ে থাকবে। সো কোল্ড বেন্ডিং এর জন্য কিন্তু এরকম রেসিডুয়াল স্ট্রেস জেনারেট হয়ে থাকতে পারে, যেটা আমি এখানে। সো রিজন অফ বেন্ড বলতেছে কোনটা? রিজন অফ বেন্ড বলতেছে টেনশনের জন্য এই অংশটাকে বলতেছে। ঠিক আছে, তো পরীক্ষা হলে আসতে পারে যে রেসিডুয়াল স্ট্রেস কি কি এফেক্ট করে ইত্যাদি ইত্যাদি এই ধরনের। এই ম্যাথ করতে হবে তোমাদের। স্যার একটা কোশ্চেন ছিল স্যার আগের স্লাইডে। ওকে, কোন স্লাইডে বলো? স্যার এই স্লাইডে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার হচ্ছে এই যে স্যার নিচে যে এটা স্যার এই যে এখানে যে ই সেকশন একটা আছে স্যার, এখানে হচ্ছে আগে ঠান্ডা হলে স্যার হচ্ছে কম্প্রেশন হবে। হ্যাঁ স্যার, এখানে এটা হচ্ছে স্যার এই যে লেফট সাইডটা স্যার, এখানে তো কম্প্রেশন দেখাচ্ছে স্যার। কোনটা কোনটা? এটা এই যে এটা নিচের দিকে স্যার, নিচের দিকে স্যার, এটা লেফট সাইডে স্যার। এটা তো এটা লেফট সাইডে ওকে। এটা বলতেছো? জি স্যার, এখানে তো মানে টেনশন হওয়ার কথা না? এটা টেনশন হচ্ছে, আচ্ছা ওকে। ওকে, এটা আগে ঠান্ডা হচ্ছে, পরে ঠান্ডা হচ্ছে। যেটা পরে ঠান্ডা হবে সেখানে কি হবে? টেনশন জেনারেট হবে, তাই না? যেখানে পরে ঠান্ডা হবে সেখানে টেনশন জেনারেট হবে না? জি আর যেটা স্যার, আগে ঠান্ডা হবে সেখানে কি হবে? কম্প্রেশন জেনারেট কম্প্রেশন। হবে। ওকে, ঠিক আছে। আমি এখানে আসি। এখানে যদি দেখি, আমি একটা পোর্শন দেখি, এই পোর্শনের সারফেস কয়টা? সারফেস দুইটা স্যার। আর এই অংশ যদি আসি, এখানে সারফেস কয়টা? সারফেস একটা। একটা না? তার মানে কোনটা জি আগে স্যার, ঠান্ডা হবে? আগে ওই যে আগেরটা স্যার, যেখানে দুইটা সারফেস। দুইটা সারফেস আগে ঠান্ডা হবে। আর যেটা পরে ঠান্ডা হবে? পরে ঠান্ডা এক হবে নম্বর যে অংশ, একটা। এক নম্বর পরে ঠান্ডা হবে। তো যেখানে পরে ঠান্ডা হবে সেখানে কি জেনারেট হবে? টেনশন স্যার। টেনশন। আর যেটা আগে ঠান্ডা হয়ে যাচ্ছে? কম্প্রেশন। ঠিক আছে না? ও জি স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুকুই তোমাদের মিডের সিলেবাস। পড়াশোনা করো। পড়াশোনা যেটা করি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো দেখবা, ভালো করে বুঝে সলভ করবা। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনের সাথে কোনো প্রশ্নের মানে কোনো বছরের সাথে কোনো বছরের কোশ্চেনের মিল নাই। অ্যাপারেন্ট দেখতে মনে হয় মিল, কিন্তু করতে গেলে দেখো কোনো মিল নেই, সম্পূর্ণই আলাদা। সাথে সাথে এইখানে যে এক্সাম্পল গুলো আমরা করলাম, ওয়ার্কআউট এক্সাম্পল, এগুলো ভালো করে বুঝবা। এবং যেগুলা বলা আছে যে ওয়ার্কআউট এক্সাম্পল যেগুলো করতে বলছে সেগুলো করতে হবে এবং বুঝে বুঝে করবা। মুখস্থ করার কিছু নাই। মুখস্থ করলেই কেন, মুখস্থ করে কোনো কিছুই করা যাবে না, হবে না। মানে বুঝে বুঝে করবো। কেন করলে জিজ্ঞেস করবা নিজেকে যে এই জিনিসটা করলাম কেন করলাম, এইভাবে কেন করলাম, অন্যভাবে কেন করলাম না, কারণ কি। তো সে বুঝে বুঝে করলে দেখবে খুব সহজ। ওকে, তাহলে যদি আমি এখন রোলটা ডাকি। রোল 91, 91 আছো? 92, Yes, sir. 93,
94, 95, Yes, sir. 96, 98, Yes, sir. 99, 100, 101, Yes, sir. 2, 3, 4, 5, 5, yes, sir. 6, Yes, sir. 7, 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, 17, 18, Yes, sir. 19, 20, Yes, sir. 20, sir. okay, 21, 24, Yes, sir. 26, Present, sir. 27, 28, 29, 30, 32, 33, 34, 35, Yes, sir. 36, 39, Yes, sir. 40, okay, আর কেউ আসো দিতে পারো নাই, ওকে, ঠিক আছে, তাহলে আজকে ছুটি, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য, ঠিক আছে, সবাই ভালো থাকো।